দুই বোন হওয়া সত্ত্বেও ছোট থেকে লুনা করে এসেছে স্টেলার উপর অত্যাচার। এমনকি সে তার বোনকে নিজের স্বামীর সাথে মিলিত হতেও বাধ্য করেছে। এই অন্যায়ের প্রতিশোধ স্টেলা কিভাবে নেবে, সেই নিয়েই আজকের আমাদের ভীষণ ইন্টারেস্টিং একটা ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতেই আমরা গ্রে পরিবারের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা মিসেস গ্রে অর্থাৎ ডিকসনকে দেখতে পাই এবং আমরা স্টেলাকেও দেখতে পাই। ডিকসন স্টেলাকে বলে যে তুমি খুবই ভাগ্যবতী, যে তুমি প্রায় তোমার বোন লুনার মতোই দেখতে। লুনার বিয়ে রাজ পরিবারে হয়েছে, কিন্তু ও শারীরিকভাবে এখন বাচ্চা জন্ম দেওয়ার জন্য অক্ষম। তাই তুমি ওর সাথে রাজবাড়িতে যাবে এবং ওর জায়গায় তুমি ওর সন্তানের জন্ম দেবে। তখনই সেখানে স্টেলার বোন লুনা আসে এবং আমরা দেখতে পাই যে তাদের দুজনকেই প্রায় একই রকম দেখতে। লুনা বলে যে মা, ওর সাথে এত ভালোভাবে কথা বলার কি আছে? ও সামান্য একটা উপপত্নীর অবৈধ সন্তান। ও খুবই ভাগ্যবতী যে ও আমার জায়গায় মহারাজের সাথে সময় কাটাতে পারবে, তার সন্তানের জন্ম দিতে পারবে। আসলে লুনা এবং স্টেলার বাবা একজনই ছিল, কিন্তু মা আলাদা আলাদা ছিল। স্টেলা তখনই লুনার পা ধরে বলে যে লুনা, আমাদের এমনটা করা ঠিক হবে না। মহারাজ জানতে পারলে কিন্তু আমাদের সবারই মৃত্যুদণ্ড হবে। এখানে আমরা লুনার মায়ের খাস দাসী কুকিকেও দেখতে পাই। কুকি বলে যে তুমি কখনোই তোমার জায়গাটা বুঝতে পারোনি, তাই না? তোমার মা একটা প্রস্টিটিউট ছিল। তুমি যেই সুযোগটা পেয়েছো সেটাই অনেক বড় ব্যাপার। স্টেলা, তুমি কি ভুলে যাচ্ছ? তোমার মায়ের শেষ ভস্মগুলো এখনো আমাদের বাড়িতেই আছে। তুমি কি চাও আমরা সেটা হাওয়ায় উড়িয়ে দিই? লুনাও স্টেলাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি আমার কথা মানবে না, ঠিক আছে, তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো। এবার তুমি ঠিক করো যে মরবে নাকি আমার জায়গায় প্রাসাদে যাবে। স্টেলা কেঁদে উঠে বলে যে না না, আমাকে মেরো না, তুমি যা বলবে তাই হবে। কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর আমার কি হবে? তখনই স্টেলার মা বলে যে বাচ্চা জন্ম দেওয়ার পর তোমাকে প্রাসাদ থেকে বের করার দায়িত্ব আমার। এই কাজের জন্য তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা আমি দেব। আর তোমাকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়া হবে, যেখানে তুমি স্বাধীনভাবে তোমার জীবনটা কাটাতে পারবে। স্টেলা বারবার তাদের বউ করে ধন্যবাদ জানাতে থাকে। তখনই ডিকসন মনে মনে ভাবে যে তুমি ওই স্বপ্নই দেখো। বাচ্চা জন্ম দেওয়ার পর তোমাকে কি আর বাঁচিয়ে রাখা হবে নাকি? লুনা বলে যে 5 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখনই আমরা স্টেলার হাতে একটা পেন্ডেন্ট দেখতে পাই, যেটা দেখে স্টেলা মনে মনে বলে আমি এতদিন এই দিনটারই অপেক্ষাতে ছিলাম। এবং আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ছোট্ট স্টেলাকে দেখতে পাই, যে কিনা পড়াশোনা করছিল। এবং তখনই তার মা তার জন্য তার পছন্দের খাবার নিয়ে আসে। স্টেলা বলে যে মা, আমরা তো মাংস খেতেই পাই না, কি সুন্দর গন্ধ। তার মা তাকে নিজের হাতে খাইয়ে দেয়। স্টেলাও তার মাকে খাইয়ে দিতে যায়, কিন্তু তার মা বলে যে না না, তুমি খাও। তুমি এত পড়াশোনা করছো, তোমার এখন একটু ভালো খাবার দরকার। তাছাড়া আজ তো তোমার জন্মদিন। স্টেলা বলে যে না মা, তুমি সারাদিন এত খাটনি করো, ওরা তোমাকে ভালো করে খেতেও দেয় না, তুমিও একটু খাও। এবং সেও তার মাকে খাইয়ে দেয়। তার মা মনে মনে ভাবে যে তুমি আর লুনা দুজনেই মার্কুইসের সন্তান, কিন্তু লুনার মা বাড়ির প্রধান স্ত্রী হওয়ায় এই সামান্য খাবারটুকু আমি তোমাকে রোজ দিতে পারি না। সে বলে যে আমি মা হয়ে তোমাকে কিছুই দিতে পারি না। স্টেলা তার মায়ের গলা জড়িয়ে ধরে এবং বলে যে মা, তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা, আমার আর অন্য কিছুই চাই না। আমি বড় হলে তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। তখনই স্টেলার মা তাকে জন্মদিনের উপহার স্বরূপ একটা লকেট দেয়। স্টেলা বলে যে মা, এত দামি লকেট তুমি কোথায় পেলে? তার মা বলে যে এটা আমাকে আমার বাবা দিয়েছিল, যুদ্ধে যখন আমরা আলাদা হয়ে গেছিলাম তার ঠিক আগে। আমি সবসময় এটা খুব যত্ন করে রেখেছি, যদি কোনোদিন বাবাকে খুঁজে পাই, কিন্তু পাইনি, তাই এটা আমি তোমাকে দিচ্ছি। স্টেলা বলে যে তুমি চিন্তা করো না মা, আমি বড় হয়ে দাদুকে ঠিক খুঁজে বার করব। কিন্তু তখনই সেখানে ডিকসন এবং তার খাস দাসী কুকি হাজির হয়। কুকি স্টেলার মাকে এক চড় মারে এবং বলে যে এই গয়নাটা তুমি চুরি করেছো, এত সাহস তোমার কি করে হলো? স্টেলার মা বলে যে আমি কোনো গয়না চুরি করিনি, এই গয়না আমি কখনো চোখেও দেখিনি। কুকি বলে যে তাহলে নিশ্চয়ই তোমার মেয়ে চুরি করেছে। ঠিক আছে, তাহলে শাস্তি তোমার মেয়েই পাবে। এবং সে জোর করে স্টেলাকে বিষ খাইয়ে দিতে যায়।
তখনই স্টেলার মা বলে ওঠে যে না, আমি বিষ খাচ্ছি, এবং তার মা বিষ পান করে মারা যায়। কুকি তারপর স্টেলাকেও বিষ খাওয়াতে যায়, কিন্তু ডেক্সন বলে যে দাঁড়াও, ওকে মেরো না, ওকে অনেকটা আমার মেয়ে লুনার মতনই দেখতে, ওকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ডেক্সন স্টেলার গলা থেকে লকেটটা খুলে নেয় এবং বলে যে তোর মতো ভিখারির গলায় এটা মানায় না, এবং সেটা পা দিয়ে কুচলে সেখান থেকে চলে যায়। স্টেলা তার মাকে ওঠানোর জন্য তাকে ঝাঁকাতে থাকে যে মা ওঠো, মা ওঠো। তার মা বলে যে স্টেলা, কেঁদো না, তুমি ভালোভাবে থেকো। এবং তার মা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একটা 7 বছরের বাচ্চা তার জন্মদিনের দিন তার মাকে চোখের সামনে মারা যেতে দেখে। স্টেলা তখন ওই লকেটটা হাতে নিয়ে বলে যে মা, আমি তোমাকে কথা দিচ্ছি, এদের সবাইকে আমি একদিন শাস্তি দেব। এবার আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি, যেখানে লুনার সাথে রাজপ্রাসাদে মুখে মাস্ক পরে স্টেলাও আসে। লুনা স্টেলাকে তার ঘরে নিয়ে এসে বলে যে তুমি তো একটা ছোট লোক ভিখারি, তোমাকে এতটা আমার মতো দেখতে কি করে হলো? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, মহারাজের সামনে বেশি পাকামি করবে না, না হলে কিন্তু আমি তোমার জীবন নরক বানিয়ে দেব। লুনা স্টেলাকে উঠে দাঁড়াতে বলে এবং তার সব জামা কাপড় খুলতে বলে, তার দেহের সাথে স্টেলার দেহে কোনো পার্থক্য আছে কিনা সেটা দেখার জন্য। স্টেলা বলে যে দিদি, আমার লজ্জা লাগছে, আমি এটা করতে পারবো না। লুনা তাকে লাথি মেরে বলে যে তোর মা তো একটা দুশ্চরিত্র মহিলা ছিল, তুইও তাই, এত সতী সাজার কিছু হয়নি। এবং স্টেলা তার জামা কাপড় খুলতে বাধ্য হয়। লুনা স্টেলাকে দেখে ভাবে যে ও তো আমাদের বাড়ির এঁটো কাটা আর বাসি খাবার খেয়ে বড় হয়েছে, তাহলে ওর ফিগার আমার থেকে ভালো কি করে? নিশ্চয়ই ও খাবার চুরি করে খেত। লুনা স্টেলাকে বলে যে তুমি দেখতে আমার মতো হলেও তোমার ফিগার কিন্তু আমার ধারে কাছেও যায় না, তাই মহারাজের সামনে বেশি নড়াচড়া করবে না, আর ওনাকে সিডিউস করার একদম চেষ্টা করবে না। এবার তখনই লুনা স্টেলার গলার পেন্ডেন্টটা দেখতে পায় এবং বলে যে এই সস্তা লকেটটা তুমি এখনো রেখে দিয়েছো, কিন্তু এটা তো আর পরা যাবে না। এবং সে লকেটটা স্টেলার গলা থেকে ছিঁড়ে নিতে যায়, কিন্তু স্টেলা তার কাছে রিকোয়েস্ট করে যে প্লিজ এটা নিও না, এটা আমার মায়ের শেষ স্মৃতি। লুনা বলে যে স্টেলা, তুমি আমাকে খুব রাগিয়ে দিলে, এবার মনে হচ্ছে সেই ছোটবেলার মতোই তোমাকে শাস্তি দিতে হবে। এবং সে একটি চাবুক নিয়ে স্টেলাকে মারতে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ছোটবেলাতেও ঠিক একইভাবে লুনা স্টেলার ওপর অত্যাচার করত, তার উপর নিজের ফ্রাস্ট্রেশন বার করত। স্টেলা মনে মনে ভাবে যে ছোটবেলা থেকে আমি অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু এটাই শেষ। এবার লুনা স্টেলাকে মারার আগেই সেখানে কুকি আসে এবং তাকে থামিয়ে দেয় এবং বলে যে লুনা, আজকে মেরো না, আজ তো ও মহারাজের ঘরে যাবে, ওর গায়ে দাগ থাকলে মহারাজ কিন্তু সন্দেহ করবে। ফলে সেই দিনের মতো স্টেলা রক্ষা পেয়ে যায়। কুকি স্টেলাকে লুনার মতো সাজাতে সাজাতে বলে যে বেশি পাকামি করার চেষ্টা কিন্তু একদম করবে না, মহারাজ যদি জানতে পারে তুমি নকল তাহলে কিন্তু তুমি বাঁচবে না। স্টেলা মনে মনে ভাবে যে তুমি চিন্তা করো না, আমার বাঁচার কথা তোমায় ভাবতে হবে না, কারণ সবার আগে আমি তোমার থেকেই বদলাটা নেব। এবার তখনই সেখানে মহারাজ কিয়ান প্রবেশ করে। স্টেলা মহারাজকে বউ করে, কিন্তু মহারাজ তার হাত ধরতেই বলে যে কি ব্যাপার, তোমার হাত এত ঠান্ডা কেন? তোমার দাসী কি তোমার খেয়াল রাখে না? সৈন্যরা, এক্ষুনি ওকে ধরে নিয়ে যাও। এবং মহারাজের সৈন্যরা কুকিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। স্টেলা বলে যে মহারাজ, ওনাকে আসলে আমার মা আমার সাথে পাঠিয়েছিল, কিন্তু ছোট থেকেই আমি ওকে খুব ভয় পাই, ধন্যবাদ ওকে সরিয়ে দেওয়ার জন্য। মহারাজ তাকে বলে যে তুমি কি আমার জন্য বাড়ি থেকে কিছু এনেছো? স্টেলা মহারাজকে কানে কানে বলে যে মহারাজ, আমি তো আপনাকে আমার সবচেয়ে দামি গিফটটাই দিয়েছি, নিজেকে। এবং সে তার জামা খুলতে শুরু করে এবং কিয়ানকে সিডিউস করতে থাকে। কিয়ান বলে যে আজ তুমি অন্য দিনের থেকে একটু আলাদা মনে হচ্ছে, কিন্তু এটা আমার বেশ ভালো লাগছে। এবং তাদের এই রোম্যান্সের দৃশ্য দেখে লুনা জ্বলে পুড়ে যায়। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। স্টেলা কিয়ানকে জামা কাপড় পরতে সাহায্য করছিল এবং সে তার কানের একটি দুল খুলে কিয়ানের বেল্টে লাগিয়ে দেয়। কিয়ান বলে যে কি ব্যাপার, আগে তো এগুলো করতে তোমার ভালো লাগতো না। স্টেলা বলে যে আসলে এইবারে বাড়িতে যাওয়ার পর আমার মা আমাকে খুব বকা দিয়েছে, তুমি তো শুধু এই সাম্রাজ্যের মহারাজ না, আমার মনেরও মহারাজ, তাই এগুলো করা আমার কর্তব্য। কিয়ান বলে যে বাহ, তুমি তো হঠাৎ খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, আজ রাতে আমি আবার তোমার কাছে আসব
ব্যাপারটা হচ্ছে যে তখনকার দিনে মহারাজদের তো অনেকগুলি করে স্ত্রী থাকতো। তো কিয়ানেরও এরকম হারেম ছিল এবং সেই হারেমে তার একাধিক স্ত্রী ছিল। সুতরাং কোনো একজন স্ত্রীর সাথে একাধিক রাত কাটানো বা তাকে বেশি প্রায়োরিটি দেয়া মানে সেটা কিন্তু খুবই বড় একটা ব্যাপার ছিল। এবং মহারাজের থেকে সময় পাওয়ার জন্য, তার সাথে সময় কাটানোর জন্য সব রানীরাই খুব উৎসুক থাকতো। কারণ যে মহারাজের ১ম সন্তানের জন্ম দেবে তার ইম্পোর্টেন্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার মহারাজের একজন প্রধান রানী ছিল যাকে আমরা পরে দেখতে পাবো, যার নাম ছিল কিম। এবং বাকিরা যাদের মধ্যে কিনা লুনাও পড়ে, সে মহারাজের উপপত্নী ছিল এবং তাদের যেইভাবে বিয়ে হয়েছে সেই অনুযায়ী পদমর্যাদাও ছিল। যাই হোক, এবার আমরা গল্পে ফিরে আসি। এবার মহারাজ চলে যাওয়ার সাথে সাথেই লুনা সেখানে আসে এবং স্টেলাকে ঠাস করে এক চড় মারে। সে বলে যে তোমার জন্য মহারাজের সভায় যেতে দেরি হয়ে গেল। তাড়াতাড়ি বলে ফেলো কাল রাতে তুমি কি কি করেছো আর কতবার করেছো। স্টেলা লজ্জা পেয়ে বলে যে এই বিষয়ে আমি কি করে কথা বলি। লুনা আবারও তাকে ঠাস করে এক চড় মার এবং বলে যে মহারাজ তো আমার সাথে থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, আর তোমার সাথে এত প্রেম। এবার মহারাজ ততক্ষণে বাইরে চলে গেছিল, কিন্তু হাঁটতে হাঁটতে সেই দুলটা তার বেল্ট থেকে খসে পড়ে এবং কিয়ান সেই দুলটা ফেরত দিতে আবারও লুনার ঘরের সামনে আসে। কিয়ান বাইরে থেকে নক করে যে প্রিয়, তোমার দুলটা আমার কাছে আছে। লুনা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। মহারাজ স্টেলাকে দুলটা ফেরত দিতে গিয়েই দেখেন যে তার গালে চড়ের দাগ। কিয়ান তাকে জিজ্ঞাসা করে যে এটা কি, কেউ কি এখানে এসেছিল। স্টেলা বলে যে না না, আসলে আপনি ডাকলেন তো তাই তাড়াতাড়ি উঠতে গিয়ে ধাক্কা লেগে গেছে। কিয়ান বলে যে কেন, তুমি কি আমাকে দেখার জন্য এতটাই উৎসুক ছিলে। এবং তারা গত রাতের কথা নিয়ে খুনসুটি করতে থাকে। কিয়ান চলে গেলে লুনা আবারও এসে স্টেলাকে চড় মারতে যায়, কিন্তু স্টেলা তার হাতটা ধরে নেয় এবং বলে যে দিদি, মহারাজ কিন্তু আমার গায়ে কোনো দাগ দেখলে সন্দেহ করবে। ফলে লুনা বাধ্য হয় হাত নামিয়ে নিতে এবং বলে যে যেমন মা তেমন মেয়ে, এক রাতেই মহারাজকে বশ করে ফেলেছে। তাড়াতাড়ি প্রেগনেন্ট হও, চালাকি করলে কিন্তু আমার থেকে বাজে কেউ হবে না। এবার তখনই সেখানে কুকি আসে এবং বলে যে শয়তানি, কাল রাতে তোর জন্য আমাকে শাস্তি পেতে হলো। এবং সে স্টেলাকে মারতে যায়, কিন্তু স্টেলা তার হাত ধরে নেয় এবং উল্টে তাকেই এক চড় মারে। স্টেলা কুকিকে বলে যে তুমি মনে হয় একজন কর্মচারী হয়ে নিজের জায়গা ভুলে গেছো, এবং সে কুকিকে আবারও ঠাস করে এক চড় মারে। লুনা বলে ওঠে যে তোমার এত সাহস হলো কি করে, তুমি জানো না কুকি প্রায় আমার মায়েরই সমান। কিন্তু লুনা স্টেলাকে মারতে পারে না, কারণ মারলে তো তার গায়ে দাগ থাকবে। কিন্তু লুনা আরো বড় শয়তান ছিল। সে কুকিকে বলে যে আমার সূঁচগুলো নিয়ে আসো, সেগুলো কোনো চিহ্ন রাখবে না। এই শয়তান মেয়েটাকে সঠিক শিক্ষা দিতে হবে। এবার কুকি লুনার সূঁচগুলো এনে দেয় এবং বলে যে বদমাইশ মেয়েটার খুব অহংকার হয়ে গেছে, ও মনে হয় লুনা তোমার জায়গা নিতে চাইছে। এবং তখনই লুনা তার সূঁচের ব্যাগ থেকে একটা সূঁচ বার করে এবং স্টেলার হাতে ফুটিয়ে দিতে চায়। কিন্তু স্টেলা তখনই বলে ওঠে যে লুনা, তুমি আমাকে ভুল বুঝছো। কুকি আসলে অহংকারী, মহারাজের সামনেও আমাকে ছোট করছে। এতে তো তোমারই মুখ নষ্ট হবে। মহারাজের সামনে যদিও আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তো মহারাজেরও সন্দেহ হবে, তাই না। এই কথা শুনে লুনার মত পরিবর্তন হয় এবং সে সূঁচটা কুকির গায়ে ফুটিয়ে দেয়। লুনা বলে যে তোমাকে যতই আমার মা আমার সাথে পাঠাক না কেন, ভুলে যাবে না এখানে কিন্তু আমারই কথা চলবে। কুকি বলে যে লুনা, আমি কিছুই করিনি, ও আমার নামে মিথ্যে কথা বলছে। লুনা বলে যে বাদ দাও, তুমি এখন এখান থেকে যাও। সে স্টেলাকে জিজ্ঞাসা করে যে আজ রাতে কি মহারাজ আসবেন। স্টেলা বলে যে হ্যাঁ। লুনা স্টেলাকে বলে যে তুমি আজকে ভেতরের ঘরে লুকিয়ে থাকবে, যতক্ষণ না আমি বলছি ততক্ষণ বেরোবে না। আজ আমি থাকবো মহারাজের সাথে। আসলে লুনার মনে তো প্রচন্ড হিংসা হচ্ছিল যে মহারাজ তাকে এতটা ভালো না বাসলেও স্টেলা কি করে একদিনেই মহারাজের মন জয় করে নিল। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। কথা মতো লুনা নিজেই আজ মহারাজকে আপ্যায়ন করে এবং কিয়ানের জন্য স্পাইসি চিকেন এবং অন্যান্য পদের ব্যবস্থা করে। মহারাজ তাই দেখেই বলে যে কিন্তু কালই তো আমি তোমাকে বললাম যে আমার শরীরটা ভালো না, তুমি তখন বললে যে স্পাইসি খাবার খেও না, আর আজ নিজেই ব্যবস্থা করেছো। এবার গত রাতের কথা তো অবভিয়াসলি লুনা জানতো না। লুনা বলে যে মহারাজ ক্ষমা করবেন, আমি তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, খাবার বাদ দিন, আমি আপনাকে ওয়াইন সার্ভ করছি। এবার সে মহারাজকে ওয়াইন সার্ভ করতে যায়। কিন্তু কিয়ান বলে যে কিন্তু কাল তো তুমি বললে যে আমি যেন তোমাকে সার্চ করি। সত্যি, এমন অদ্ভুত মেয়ে আমি আগে দেখিনি।
এবার কিয়ান তো এই কথাটা আসলে স্টেলার সম্পর্কে বলেছিল, তাই লুনার তো গা জ্বলে যায় একদম, এবং রাগে তার হাত থেকে ওয়াইনের গ্লাসটাই পড়ে যায় এবং তার নিজেরই জামাটা ভিজে যায়। কিয়ান বলে যে তুমি আজ এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? লুনা তখন মহারাজকে একটুখানি সিরিয়াস করার জন্য বলে যে মহারাজ, আমার জামাটা ভিজে গেছে, চলুন আমরা বিছানায় যাই। কিন্তু কিয়ান বলে যে তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো, আমি পরে আসবো। লুনা তার হাত ধরে বলে ওঠে যে না, যেও না, তুমি এভাবে চলে গেলে আমার তো আর মুখ থাকবে না। কিন্তু কিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে ধুর, তুমি আজকে একদম অন্যরকম হয়ে গেলে কি করে, একদম বোরিং, আমাকে আর জ্বালিও না। এই বলে কিয়ান সেখান থেকে চলে যায়। লুনা প্রচন্ড রেগে যায় এবং বলে যে আমি আর স্টেলা একই রকম দেখতে, তাও মহারাজ আমাকে পাত্তা দিল না। নিশ্চয়ই স্টেলা মহারাজের ওপর কিছু একটা জাদু করেছে, এক্ষুনি ওকে ডাকো। এবার স্টেলা আসতেই লুনা তাকে ধরে বলে যে এই শয়তানি, তুই বল যে আমার বরের ওপর কি জাদু করেছিস। কিন্তু লুনা স্টেলাকে চোখ মারতে গিয়েও আটকে যায়। সে বলে যে চিন্তা নেই, তোর মতো মেয়েদের শিক্ষা দেওয়ার অনেক রকম ব্যবস্থা আমার জানা আছে। এবং সে কুককে দিয়ে স্টেলাকে কম্বল ধোলাই দেওয়া করায়, অর্থাৎ স্টেলার উপর কম্বল চাপা দিয়ে তাকে লাঠি দিয়ে পেটানো হয়, যাতে গায়ে কোনো দাগ না থাকে। লুনা বলে যে বাড়িতে তোকে ঠিক যেভাবে পায়ের নিচে রাখতাম এখানেও তাই রাখবো, এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর উপায়ও কিন্তু আমার জানা আছে। স্টেলা মার খেতে খেতে বলে যে তুমি আমাকে ইচ্ছা মতো মারতে পারো, কিন্তু আমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমার সন্তান ধারণ করতে পারবো না। লুনা কুকিকে বলে যে থামো। সে স্টেলাকে বলে যে তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? স্টেলা বলে যে তা না, আমি আর কি হারেমের মহিলাদের মতোই একজন, কিন্তু আমি তোমাকেই রিপ্রেজেন্ট করছি। তোমার প্রতিযোগিতা আমার সাথে না, মহারাজের অন্যান্য বউদের সাথে। এবার লুনা মনে মনে ভাবে যে স্টেলা তো ভুল কিছু বলেনি। স্টেলা বলে যে মহারাজ চলে গেলেন বলে তুমি রাগ করছো, তুমি আমাকে একটা সুযোগ দাও মহারাজের মন জেতার। মহারাজ যদি রাগও করেন শাস্তি তো আমায় দেবেন। লুনা ভাবে যে ঠিক আছে, যাও। এবার স্টেলা লুনার জায়গায় মহারাজের কাছে যায় এবং মহারাজের সহকারীকে বলে মহারাজকে খবর দিতে। কিন্তু তার সহকারী বলে যে মহারাজ তো আপনার উপর রেগে হারেম থেকে অন্য রানী ডেকে নিয়েছেন। এই কথা শুনে স্টেলা কোনো অনুমতি ছাড়াই মহারাজের ঘরে প্রবেশ করে এবং মহারাজকে বলে যে মহারাজ, আমি আমার আগের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছি। এবং বলতে বলতে সে তার পরিধানের উপরের অংশ খুলে ফেলে। মহারাজ তাই দেখে প্রসন্ন হন এবং তার সহকারীকে বলেন যে আজ চেরিকে আসতে বারণ করে দাও, আজ রানী লুনাই আমার ঘরে থাকবে। এবং তারা ইন্টিমেট হয়ে পড়ে। আশা করি তোমাদের লুনা এবং স্টেলা এই দুটো নামের মাঝখানে বা এটার জন্য বোঝার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ স্টেলা যেহেতু লুনাকেই রিপ্রেজেন্ট করছে তাই সবার কাছে সে তো লুনা। এইবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। স্টেলা লুনার কাছে গিয়ে বলে যে দিদি, মহারাজের রাগ ভাঙানো খুবই কঠিন ছিল, তাই দয়া করে তুমি আর ওনাকে চটিও না। আজ মহারাজ রাতে আমাকে হট স্প্রিংয়ে ডেকেছেন, তুমিই বলো কে যাবে, তুমি না আমি? লুনা বলে যে অবভিয়াসলি আমিই যাব। মহারাজ তোমার সাথে 2 দিন শুয়েছে বলে এই ভেবো না যে মহারাজ তোমাকে ভালোবাসে। মহারাজ কোনো মহিলার প্রেমে পড়ার মতো লোক না। এবার তখনই বার্তা আসে যে লুনার সাথে লেডি হল অর্থাৎ চেরি দেখা করতে এসছে। লুনা স্টেলাকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে। স্টেলা মনে মনে ভাবে যে এবারই তো আসল খেলা জমবে। এবার লেডি হল চেরি এসেই লুনাকে ঠাস করে এক চড় মারে এবং বলতে থাকে যে তোর এত সাহস শয়তান রাক্ষসী, তুই কাল রাতে মহারাজকে আমার থেকে কেড়ে নিলি। লুনা বলে যে তোমার এত সাহস হলো কি করে আমাকে মারার, আমি সম্পর্কেই তোমার বড় হই, তুমি জানো না? চেরি বলে যে আরে বড় তো কি হয়েছে, নিয়ম প্রথমে তুমি ভেঙেছো, দাঁড়াও তোমাকে আমি মজা দেখাচ্ছি। এবং তাদের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয়ে যায়। চেরি বলে যে শুনলাম মহারাজ নাকি তোমার সাথে আজ হট স্প্রিং এ যাবে, এখনই যদি মহারাজকে ডাকি তাহলেই বোঝা যাবে মহারাজ কার সাথে যায়। লুনা বলে যে মহারাজ পর পর 2 রাত আমার সাথে কাটিয়েছে, তোমার পরিবার ক্ষমতাশালী হতে পারে, কিন্তু তুমি তাছাড়া আর কি বা করতে পারবে, এক্ষুনি এখান থেকে বিদায় হও। চেরি বলে যে আমি তোমাকে দেখে নেব। এবার চেরি বেরিয়ে গেলে স্টেলা সেখানে আসে এবং লুনাকে বলে যে দিদি, তোমার এমন অবস্থা হলো কি করে, তোমাকে কে মারলো? লুনা বলে যে এইসব তোর জন্যই হয়েছে। স্টেলা বলে যে তুমি আমার উপর রাগ করতেই পারো, কিন্তু রাতে তো তুমি মহারাজের সাথে হট স্প্রিং এ যাবে, তাই তোমার মুডটা ঠিক রাখাই ভালো হবে। লুনা বলে যে তুমি জানতে যে চেরির মাথা গরম, আরো বড় পরিবারের মেয়ে, ইচ্ছা করে তুমি ওকে আমার উপর রাগিয়েছ তাই না? আজকে রাতে তুমি দেখবে মহারাজ কিভাবে আমার প্রেমে হাবুডুবু খায়।
এবার আমরা অন্যদিকে মহারাজ কিয়ানের মাকে দেখতে পাই। তার এক দাসী এসে তাকে খবর দেয় যে গত রাতে চেরির জায়গা লুনা নিয়েছে এবং তাই নিয়ে আজকে সকালে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। এমনকি চেরি লুনাকে মেরেওছে। রাজমাতা বলে যে স্ত্রীদের মধ্যে স্বামীর অধিকার নিয়ে ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু লুনা যেটা করেছে চেরির জায়গা নিয়ে সেটা কিন্তু ভুল করেনি। ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই আমি দেখছি কি করা যায়। চেরি আর্মি পরিবার থেকে এসেছে, তাই ওর মাথাটা একটু গরম, কিন্তু তার জন্য কারোর গায়ে হাত তোলা ঠিক না। রাজমাতা দুঃখ করে বলেন যে আমার ভাইজিও আর্মি পরিবারের মেয়ে ছিল, কিন্তু যুদ্ধের সময় ছোটবেলায় সে হারিয়ে যায়। আমরা অনেক খুঁজেও ওকে পাইনি। এবং মহারানীর হাতে আমরা স্টেলার মতোই একটা পেন্ডেন্ট দেখতে পাই। দাসীটি বলে যে রাজমাতা, আপনি তো এত বছর ধরে ওনাকে খুঁজছেন কিন্তু এখনো কিছু পেলেন না। উনি কি আদৌ বেঁচে আছেন? রাজমাতা বলে যে আমার যতদিন দেহে প্রাণ আছে আমি ওকে খোঁজার চেষ্টা করবই। অর্থাৎ আমরা বুঝতে পারি যে রাজমাতা এবং স্টেলা কোনো না কোনোভাবে যুক্ত। এবার অন্যদিকে আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। হট স্প্রিং এ স্টেলা এবং লুনা দুজনকে আমরা দেখি। লুনা স্টেলাকে বলে যে তুমি ওই পর্দার পিছনে দাঁড়িয়ে থাকবে আর দেখবে যে মহারাজ আমাকে কত ভালোবাসে। আর তুমি মনে রাখবে যে শুধুমাত্র তুমি আমার সাবস্টিটিউট। তোমাকে আমি দেখাচ্ছি মহারাজ কাকে ভালোবাসে। এবার মহারাজ সেখানে আসে এবং বলে যে আমার একটা জরুরি কাজ বাকি আছে, সেটাই আমি তোমাকে জানাতে এলাম। আমি তোমার সাথে পরে এসে দেখা করছি। লুনা বলে যে ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। মহারাজ চলে গেলে লুনা বলে যে এই শয়তানি, এবার বেরিয়ে আয়। এবার তখনই স্টেলা আসে এবং তার জামা খুলে সে জলে নামে এবং লুনাকে বলে যে তোমার উচিত ছিল মহারাজকে টেনে জলে নামানো। মহারাজ একটু ফরওয়ার্ড মেয়েদেরই পছন্দ করে, বোরিংদের পছন্দ করে না। লুনা বলে যে তুমি তো তোমার দেহ ব্যবসায়ী মায়ের মতোই নোংরামি করবে, আমার এসব করার দরকার পড়ে না। স্টেলা লুনার গলা টিপে ধরে বলে যে আমার মা দেহ ব্যবসায়ী ছিল না, আমার মা একজন পারফর্মার ছিল। তোমার বাবা আমার মায়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছিল, তাই তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে গেছিল। আর তোমার মাই আমার মাকে মেরেছে। লুনা বলে যে আমার মা তোমাকে মারেনি, তোমার মা আমার মায়ের নেকলেস চুরি করেছিল, তাই লজ্জায় নিজেই নিজের প্রাণ দিয়েছিল। তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে তোমাকে আমার পরিবার জায়গা দিয়েছে। স্টেলা বলে যে ঠিকই তো, আমার তো কৃতজ্ঞ থাকা উচিত তোমাদের প্রতি। তাই জন্যই তো আমি তোমার সন্তান ধারণে তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। লুনা বলে যে ঠিক বলেছ, এবার বিদায় হও। কিন্তু ততক্ষণে মহারাজ তার কাজ ছেড়ে সেখানে ফিরে আসেন। লুনা স্টেলাকে ধাক্কা মারতে থাকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য, কিন্তু মহারাজ ততক্ষণে প্রায় এসেই গেছিলেন। ফলে কারুরই আর উঠে যাওয়ার সময় থাকে না। স্টেলা বলে যে মনে হচ্ছে তোমাকেই সাফার করতে হবে, কারণ আমি তো সাঁতার জানি না। এবং সে লুনার মাথা জলের নিচে ডুবিয়ে দেয়। তারপরই সেখানে মহারাজ আসে এবং লুনা অর্থাৎ স্টেলাকে দেখতে পায়। স্টেলা বলে যে মহারাজ, আমি অনেকক্ষণ জলের মধ্যে আছি, চলুন বিছানায় চলুন। এবং কিয়ান স্টেলাকে কোলে করে নিয়ে চলে যায়। তারপরই জল থেকে লুনা ওঠে এবং সে তো রাগে আগুন হয়ে গেছিল। সে ঠিক করে যে এবার সে স্টেলাকে ছাড়বে না। সেই দিন রাতেই মহারাজ স্টেলাকে যেতেই দেন না। তাতে লুনা আরও রেগে যায়। সে কুকিকে বলে যে কুকি, ইদানিং স্টেলাকে আর আগের মতো সহজ সরল মনে হচ্ছে না। ও মনে হচ্ছে আমাদের জন্য বিপদ ডেকে আনবে। কুকি বলে যে কিন্তু আপনি তো কনসিভ করতে পারবেন না, আর বাচ্চা না হলে তো মহারাজের হারেমেও আপনার কোনো জায়গা থাকবে না। কুকি বলে যে স্টেলার জন্য আমার কাছে একটা ওষুধ আছে, বাগ স্পেল বলে একটা পয়জন আছে। ওটা খাওয়ালে প্রতি মাসে তাকে একটা অ্যান্টিডোট দিতে হবে, তা না হলে তার সারা শরীরে হাজার হাজার পোকা কামড়ানোর মতো অনুভূতি হবে। ওটা থাকলে আমাদের আর স্টেলার শয়তানি নিয়ে চিন্তা করতে হবে না। লুনা বলে যে তাহলে তাড়াতাড়ি ওটা নিয়ে এসো, ওই বেটিকে মজা দেখাতে হবে। অপরদিকে আমরা কিয়ান এবং স্টেলাকে দেখতে পাই। স্টেলা কিয়ানকে সাহায্য করতে গিয়ে একটা ভুল করে ফেলে। মহারাজ বলে যে তুমি কি কিছু নিয়ে বিচলিত? আমাকে বলো, কোনো ভয় পেও না, আমার সব অসুবিধার সমাধান আমি করব। স্টেলা বলে যে মহারাজ, আমার যে দাসী কুকি, ও আজকাল কেমন অদ্ভুত ব্যবহার করে আমার সাথে। আমাকে অচেনা কি সব টনিক খাওয়ায়। হয়তো আমিই বেশি ভাবছি, তেমন হয়তো কিছুই না। কিয়ান বলে যে দাস দাসীদের আনুগত্য পাওয়া খুবই মুশকিল ব্যাপার। ঠিক আছে, আমি তোমার জন্য অন্য একজন ব্যক্তিগত দাসী নিয়োগ করব। সেই এবার থেকে তোমার সাথে থাকবে, সেই তোমার খাওয়া দাওয়ার উপর নজর রাখবে। স্টেলা কিয়ানকে ধন্যবাদ জানায় এবং তাকে জড়িয়ে ধরে চুমু খায়।
পরের দিন স্টেলার সামনে অনেকজন মেয়েকে হাজির করা হয় এবং স্টেলা তাদের মধ্যে থেকে লিডিয়া নামের একটি মেয়েকে খাস দাসী হিসেবে বেছে নেয়। এবার স্টেলা ঘরে যেতেই লুনা তাকে ঠাস করে চড় মারতে যায়, কিন্তু স্টেলা তার হাত ধরে নেয় এবং বলে যে আমাকে মারছো কেন, আমি তো তোমার কথা মতোই কাজ করছিলাম। মহারাজ খুশি হয়ে আমাকে একজন খাস দাসীও দিয়েছেন। লুনা বলে যে তোমার কি মাথা খারাপ, মহারাজের লোককে আমাদের কোয়ার্টারে ঢোকাবো, তাহলে তো আমাদের রহস্য ফাঁস হয়ে যাবে। স্টেলা বলে যে লুনা, এটা তো মহারাজের উপহার, আমি কি ওনাকে না বলতে পারি? তাহলে তুমিই ওনাকে বারণ করে দাও, কিন্তু উনি রাগ করলে আমি কিন্তু আর ভাঙাতে পারবো না। তখনই লুনা বলে যে তোমার সাহস কিন্তু খুব বেড়েছে, কুকি ওষুধটা আনো। এবার কুকি সেই বিষাক্ত ওষুধটা আনে, এটা জোর করে স্টেলাকে খাওয়াতে চায়। তখনই স্টেলা ইচ্ছা করে হাত লাগিয়ে একটা ফুলের টব ভেঙে দেয় এবং লিডিয়া বাইরে থেকে তাকে ডাকতে থাকে যে কি হলো, কোনো বিপদ হলো কিনা, এবং সে দরজা খুলে ঢুকে পড়ে। ততক্ষণে লুনা খাটের তলায় লুকিয়ে পড়েছে। কুকি লিডিয়াকে বলে যে তোমার এত সাহস হলো কি করে, আমাদের অনুমতি ছাড়া ভেতরে আসার, এক্ষুনি বাইরে যাও। লিডিয়া বলে যে আমি শুধুমাত্র লুনার থেকে হুকুম নিই, আর তুমি এটা রানীমাকে কি খাওয়াচ্ছ দেখি। এবং সে কুকির হাতে যে পাত্রটা ছিল সেটা দেখতে চায়, এবং সেটা শুঁকেই তার মনে হয় যে এটা তো সন্দেহজনক। সে পাত্রটিতে তার চুলের কাঁটাটি ডুবিয়ে দেখে এবং ডোবালেই সেটা কালো হয়ে যায়। লিডিয়া বলে যে তোমার এত সাহস, তুমি ওনাকে বিষ দিচ্ছ। স্টেলাও বলে ওঠে যে কুকি, তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বিষ দেওয়ার চেষ্টা করছো। লিডিয়া বলে যে আমি এক্ষুনি মহারাজকে ডেকে আনছি। কুকি সাথে সাথে স্টেলার পা ধরে এবং বলে যে রানীমা আমাকে ক্ষমা করুন, আমি কিছু করিনি। কিন্তু স্টেলা তো আরো এক কাঠি ওপরে যেত। সে বুক ধরে বসে পড়ে এবং বলে যে আমার বুকে খুব ব্যথা করছে, কুকি আমাকে জোর করে খাওয়াতে গেছিল, তখনই মনে হয় আমার পেটে কিছুটা চলে গেছে। এবার তখনই সেখানে মহারাজ আসে এবং বলে যে এই মহিলাকে এক্ষুনি মৃত্যুদণ্ড দেয়া হবে, এবং মহারাজের সৈন্যরা এসে কুকিকে পেটাতে থাকে। খাটের তলা থেকে লুনা সবটাই দেখতে পাচ্ছিল। কুকি তাকে বলতে থাকে যে আমাকে বাঁচাও, কিন্তু লুনা ইশারায় তাকে চুপ করে থাকতে বলে, যে নিজে মরছো মরো, কিন্তু আমার কথা ফাঁস করবে না। যেভাবে স্টেলার মাকে একদিন মরতে হয়েছিল, ঠিক সেভাবেই কুকি আজ তার শাস্তি পেল। স্টেলা মনে মনে ভাবে যে লুনা, এবার তৈরি থেকো, তোমার পালা। এবার সবাই চলে গেলে স্টেলা বলে যে লুনা, তুমি কি সারা জীবন খাটের তলাতেই লুকিয়ে থাকবে নাকি? লুনা বেরিয়ে এসে বলে যে শয়তানি, তুমি কুকিকে মার্ডার করেছো। দাঁড়াও, আমি আমার মাকে চিঠি লিখে সব বলবো, তারপর তোমার ব্যবস্থা হবে। তুমি কি ভাবছো কুকি না থাকলে আমি কিছু করতে পারবো না? স্টেলা বলে যে লুনা, আমি তো শুধু তোমার জন্য পচা আপেলগুলোই সরাচ্ছিলাম। কুকি এতই বোকা যে ও বোঝে না যে ওই বিষের ফলে আমি বন্ধ্যা হয়ে যেতে পারতাম, তাতে তো তোমারই ক্ষতি হতো, তাই না? লুনা বলেই যে বাহ, তোমার এত বুদ্ধি জেনে খুশি হলাম, কিন্তু তুমি যদি ছেলের জন্ম না দিতে পারো, তাহলে কিন্তু তোমার অবস্থা তোমার মায়ের চেয়েও ভয়ানক হবে। স্টেলা বলে যে আমি বুঝে গেছি, কাল তাহলে ফ্লাওয়ার ব্যাঙ্কোয়েটে আমি যাব নাকি তুমি যাবে? লুনা বলে যে অবভিয়াসলি আমি যাব। অন্যদিকে কুকির লুনাকে বিষ দেওয়ার খবর এবং কুকির মারা যাওয়ার খবর চেরির কান অব্দি পৌঁছে যায়। চেরি বলে যে ঠিক হয়েছে, এই লুনাটাও মরলে ভালো হতো, কাল ব্যাংকোয়েতে আমি ওকে মজা দেখাবো। এবার চেরি এবং হারেমের অপর একজন রানী পরের দিন লুনার সাথে দেখা করতে আসে। এবার আজকাল মহারাজ লুনার উপর একটু বেশি মনোযোগ দিচ্ছিল, তাই নিয়ে তো তারা এমনিতেই রেখেছিল। লুনা তাদেরকে বলে যে মহারাজ যদি আমাকে ভালোবাসে, আমার তো কিছু করার নেই, আমি মহারাজকে বলি সবাইকে সমানভাবে ট্রিট করতে। এবার এই কথা শুনে তারা তো আরো রেগে যায়। চেরি মনে মনে বলে যে ঠিক আছে, তোমাকে মজা দেখাচ্ছি, তুমি আর মহারাজকে মুখ দেখানোরও যোগ্য থাকবে না। এবার একজন রানী লুনার গায়ে একটি পাউডার ছড়িয়ে দেয়, যার গন্ধে বাগানে যত মৌমাছি ছিল সবাই লুনার দিকে ছুটে আসে এবং হুল ফুটিয়ে তার মুখের অবস্থা খারাপ করে দেয়। লুনা ঘরে এলে স্টেলা বলে যে দিদি, তোমার এই কি অবস্থা, তুমি তো তাহলে ব্যাংকোয়েটে যেতে পারবে না। লুনা না গেলে তো অন্য রানীরা রাজার মন জিতে নেবে, তাই লুনা বাধ্য হয় তার জায়গায় স্টেলাকে পাঠাতে। এবার আমরা ব্যাংকোয়েটের দৃশ্য দেখতে পাই, যেখানে মহারাজের সব রানীরা সুন্দর করে সেজে গুজে উপস্থিত হয়েছিল। এবার সবাই তো জানে যে লুনার মুখের খুবই খারাপ অবস্থা, সুতরাং সে আসতে পারবে না। কিন্তু তখনই সেখানে সুন্দর সেজে গুজে লুনা, অর্থাৎ লুনার জায়গায় স্টেলা আসে। বাকি রানীরা তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, সকালেই তোর মুখের অবস্থা একদম অন্যরকম ছিল।
চেরি মনে মনে ভাবে যে ঠিক আছে, এর পরের আমার প্ল্যানগুলো থেকে তুমি কি করে বাঁচবে সেটাই দেখার। সে মনে মনে ভাবে যে এই লেকের জলটা অনেক গভীর এবং খুবই ঠান্ডা। তুমি যদি সাঁতার কাটতেও জানো তাহলেও জলে পড়ে তোমার শরীর খারাপ হবে। এবার চেরি ঢং করে কিয়ানের কাছে যায় এবং বলে যে মহারাজ, আপনি তো আর আমাদের পাত্তাই দেন না, খালি লুনার সাথেই ব্যস্ত থাকেন। আমি একটা নতুন সোয়ার্ড ডান্স শিখেছি, আমি সেটা আপনাকে পারফর্ম করে দেখাতে চাই। মহারাজ বলেন যে নিশ্চয়ই, এবং চেরি তার তরোয়াল নিয়ে তার পারফরমেন্স শুরু করে। কিন্তু ডান্সের মাঝে সে ইচ্ছা করে স্টেলাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে ভেবেছিল এইভাবে সে লুনাকে ছোট করতে পারবে, কিন্তু স্টেলাকে বাঁচাতে মহারাজ নিজেই লেকের মধ্যে ঝাঁপ দেন এবং তাকে বাঁচান, যাতে অন্য রানীরা আরোই হিংসায় জ্বলে পুড়ে যায়। এবার জলে ঝাঁপ দেওয়ার ফলে স্টেলার বদলে মহারাজেরই জ্বর চলে আসে এবং স্টেলা মহারাজের সেবা করছিল। স্টেলা বলে যে মহারাজ, আমাকে মাফ করবেন, আমার জন্যই আপনি অসুস্থ হয়ে পড়লেন। মহারাজ তাকে বলে যে কোনো ব্যাপার না, কিন্তু আমি তো জানতাম তুমি একজন ভালো সাঁতারু। আজ তোমাকে জলে ওইভাবে দেখে মনে হলো তুমি যেন একদম অন্য কেউ। আসলে লুনা তো খুবই ভালো সাঁতার কাটতে জানতো। স্টেলা বলে যে মহারাজ, আসলে জলটা তো খুবই ঠান্ডা ছিল, তাই আমার হাত পা একদম জমে গেছিল, তাই সাঁতার কাটতে পারছিলাম না। এবং সে মহারাজকে জড়িয়ে ধরে আবারও ক্ষমা চাইতে থাকে। মহারাজ বলে যে তোমারও ঠান্ডা লেগে গেছে, যাও তুমিও রেস্ট করো। স্টেলা ঘরে আসতেই সেখানে চেরি আসে এবং তাকে একটা লাঠি দিয়ে মারতে থাকে এবং বলে যে তোমার জন্যই মহারাজের আজ শরীর খারাপ হলো, তোমাকে আমি ছাড়বো না। কিন্তু তখনই লিডিয়া এসে স্টেলাকে জড়িয়ে ধরে যাতে স্টেলার না লাগে। স্টেলা বলে যে তুমি আমার কর্মী, তোমার ক্ষতি আমি হতে দেব না। এবং সে চেরির হাত থেকে ছড়িটা কেড়ে নেয় এবং বলে যে মহারাজের কিন্তু জ্বর কমে গেছে। মহারাজ যদি শোনে তুমি আমার সাথে এরকম করছো তাহলে তোমার কি হবে। চেরি বলে যে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তখনই চেরি স্টিলার পেন্ডেন্টটা দেখতে পায় এবং বলে যে এটা কি নতুন পেন্ডেন্ট, এটা তো খুব চেনা চেনা লাগছে। স্টিলা বলে যে এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, দূর হও। চেরি সেখান থেকে চলে যায়, কিন্তু তার মনে একটা খটকা লেগেই ছিল। সে ভাবে যে লুনা তো খুবই অহংকারী একটা মেয়ে, ও হঠাৎ করে নিজের কর্মচারীকে বাঁচাতে যাবে এমন তো ও না। এবং সে তার চরদের লুনার ওপর নজর রাখার আদেশ দেয়। অন্যদিকে আমরা স্টেলাকে দেখতে পাই যে কিনা লিডিয়ার ক্ষতের জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল। লিডিয়া বলে যে এই প্রথমবার প্রাসাদের কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করছে, যেন ঠিক পরিবারের মতো। এবার রাতের বেলা সেখানে লুনা আসে এবং বলে যে তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। স্টেলা বলে যে সবার চোখে বাড়াবাড়িটা কিন্তু আমি না, তুমি করছো। লুনা তখনই তার গলা টিপে ধরে এবং বলে যে তাড়াতাড়ি প্রেগনেন্ট হও। স্টেলা মনে মনে ভাবে যে আমি যেদিন প্রেগনেন্ট হব সেদিন তোমার এই প্রাসাদের শেষ দিন হবে। এবার লুনা স্টেলার ঘেঁটি ধরে বলে যে যদি মহারাজ জানতে পারে আমরা দুজন আলাদা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মাকে চিঠি লিখে আমি ডেকে নিয়েছি, কাল মা আসবে, তারপর তুমি মজা বুঝবে। স্টেলা ভাবে যে আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম, আসুক তোমার মা। এবার তখনই তাদের ঘরে রাজমাতা লুনার সাথে দেখা করতে আসে। লুনা স্টেলাকে বলে যে এই ঝামেলাটা তুমিই পাকিয়েছো, তাই রাজমাতার সাথেও তুমি দেখা করবে। এই বলে লুনা লুকিয়ে পড়ে। রাজমাতা আসতেই স্টেলা নিজে থেকেই ক্ষমা চায়। রাজমাতা বলে যে তুমি যা করেছো অত্যন্ত অন্যায়, কিন্তু স্টেলা আগেই নিজের দোষ স্বীকার করে নেয়, তাই রাজমাতা তাকে আর বেশি কিছু বলেন না। কিন্তু শাস্তি স্বরূপ তিনি লুনাকে ৩০০ বার মহারাজের দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ুর উদ্দেশ্যে প্রার্থনা লেখার কথা বলেন, যেটা সেই দিন রাতে লিখেই কমপ্লিট করতে হতো। স্টেলা বলে যে মহারাজের দীর্ঘায়ুর জন্য ৩০০ কেন, আমি ৬০০ বার লিখতেও রাজি আছি। রাজমাতা বলেন যে ৬০০ বার তুমি রাতের মধ্যে লিখতে পারবে। স্টেলা বলে যে নিশ্চয়ই পারবো, কিন্তু সে মনে মনে ভাবে যে আমি তো আর লিখবো না, লিখবে লুনা। রাজমাতা খুশি হয়ে বলেন যে ঠিক আছে, কাল সকালে আমি সেটা চেক করব। রাজমাতা চলে গেলেই লুনা বেরিয়ে আসে এবং বলে যে তোমার জন্য আমার সমস্ত রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে, তুমি তো রাজমাতাকেও চটিয়ে দিয়েছো। কাল মা এলে তোমার মায়ের সাথে যা করা হয়েছিল তোমার সাথেও তাই করা হবে। স্টেলা রেগে গিয়ে লুনার গলা টিপে ধরে এবং বলে যে তোমার মায়ের জন্যই আমার মায়ের মৃত্যু হয়েছিল, তোমার কি মনে হয় আমি তোমাদের ছেড়ে দেব? লুনা বলে যে তোমার এত সাহস, এতদিন আমি যা বলতাম তাই করতে, আমার পোষা কুকুরের মতো থাকতে, আর এখন মহারাজ পাত্তা দিচ্ছে বলে কি নিজেকে বেশি কিছু ভাবছো নাকি? ভুলে যাবে না, মহারাজ কিন্তু আসলে তোমাকে আমি ভেবেই ভালোবাসছেন, তুমি কেবল মাত্র আমার সাবস্টিটিউট।
তোমার সত্যিটা মহারাজ জানতে পারলে তোমাকে কিন্তু কেউ ছাড়বে না। স্টেলা বলে, ঠিক আছে, আমি তোমার সাবস্টিটিউট। তো রাজমাতা তোমাকে 600 বার লিখে কাল জমা দিতে বলেছে। আর আমাদের হাতের লেখা তো আলাদা, তাই লিখতে তো তোমাকেই হবে। লুনা বলে যে, শয়তানি, তুই এটা ইচ্ছা করে করলি। কাল মা আসুক, তারপর মজা দেখাচ্ছি। এবার সারা রাত লিখে লিখে লুনার তো হাত ব্যথা হয়ে যায়। কিন্তু লিডিয়া যখন তার হাতে ওষুধ লাগাতে আসে, লুনা তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে, তোরা তো সাহস হলো কি করে আমাকে টাচ করার। লিডিয়া ভাবে যে লুনা এত আলাদা আচরণ করছে কেন। এবার লিডিয়া ঘর থেকে বেরিয়ে গেলে স্টেলা লুনাকে বলে যে, তোমার কিন্তু উচিত তাড়াতাড়ি রাজমাতাকে গিয়ে লেখাগুলো দেখে আসা। কিন্তু মৌমাছির কামড় খেয়ে লুনার মুখের এমনই অবস্থা ছিল, সে বাইরে কি করেই বা যাবে। তাই স্টেলাকেই যেতে হয়। এবার স্টেলাকে দেখে লিডিয়া একটু অন্যরকম ব্যবহার করছিল। স্টেলা বলে যে, লিডিয়া, কি হয়েছে, তুমি আমাকে সোজাসুজি বলো। লিডিয়া বলে যে, কিছুক্ষণ আগেই আপনার আঙুলগুলো লাল হয়ে ফুলেছিল, এখনই কমে গেল কি করে। স্টেলা বলে যে, তুমি খুবই বুদ্ধিমান, হয়তো সত্যিটা তুমি তাড়াতাড়িই বুঝে যাবে। লিডিয়া বলে যে, যে রানীকে আমি চিনি সে তো খুবই ভালো মনের দয়ালু একজন মানুষ, কিন্তু আজ সকালে যে ছিল সে প্রচন্ড ক্রূর এবং অহংকারী ছিল। স্টেলা বলে যে, লিডিয়া, আমি জানি মহারাজ তোমাকে আমার খাস দাসী হিসেবে নিয়োগ করেছেন, কিন্তু আমি তোমাকে কখনোই আমার চাকর ভাবিনি। তোমাকে আমার বোনের মতোই ভেবেছি। লিডিয়া এই কথা শুনে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে এবং বলে যে, আমাকে কেউ কখনো এইভাবে ট্রিট করেনি। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। স্টেলারও এমন একজন দরকার ছিল যে তার প্রতি লয়াল থাকবে। এবার স্টেলা রাজমাতার কাছে লেখাগুলি জমা দেয়। রাজমাতা তাকে বলে যে, শুনেছি তোমার বাবার নাকি একাধিক স্ত্রী ছিল, তাহলে কি তোমার কোনো ভাই বোন নেই? স্টেলা মনে মনে সন্দেহ করে যে রাজমাতা কি কিছু জেনে গেল। সে বলে যে, আমার বাবা আমার মাকে খুবই ভালোবাসতো, তাই মায়ের পারমিশন ছাড়া অন্য কোনো স্ত্রীরা প্রেগনেন্ট হতে পারতো না। রাজমাতা বলে যে, তাই ভাবি, তাই জন্যই মহারাজ তোমাকে এত ফেভার করে, মায়ের থেকে তুমি ভালোই শিখেছো। কিন্তু রাজমাতা স্টেলাকে ওয়ার্নিং দেয় যে, তোমার মায়ের পথ কিন্তু অনুসরণ করো না, তাহলে সকলেরই বিপদ হবে। আরেমে কিন্তু মহারাজের কাছে সবাই সমান। স্টেলা রাজমাতার কাছে ক্ষমা চায় এবং বলে যে, আমি আপনার কথা মনে রাখবো। এবার যখনই রাজমাতা উঠে চলে যাচ্ছিল, তখনই তিনি হোঁচট খেয়ে পড়ে যায় এবং স্টেলা তাকে ধরতে যায়। কিন্তু তখনই স্টেলার গলা থেকে তার পেন্ডেন্টটা খুলে পড়ে যায়। রাজমাতা বলে যে, ধন্যবাদ, কিন্তু যা বললাম সেটা মনে রেখো। এই বলে স্টেলা বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। এবার স্টেলা চলে যাওয়ার পর রাজমাতা সেই লকেটটা কুড়িয়ে পায় এবং বলে যে, আমার লকেট এখানে গড়াগড়ি খাচ্ছে কেন। রাজমাতার দাসী বলে যে, আমি তো আপনার লকেটটা যত্ন করেই রেখেছিলাম, কিন্তু আপনি ভালো করে দেখুন রাজমাতা, এটা আপনার লকেট না, এটার দড়িটা তো আলাদা। এবং রাজমাতাও দেখে অবাক হয়ে যান। তিনি দেখেন যে তার লকেটটা তো ঠিক জায়গাতেই আছে, তাহলে এইটা এখানে এলো কি করে। তাহলে কি এটাই তার ভাইজির লকেট? তিনি তার দাসীকে বলেন যে, তাড়াতাড়ি খোঁজ নাও এটা কি করে এখানে এলো, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। এবার স্টেলা ফিরে এলেই লুনা তাকে এক চড় মারে এবং বলে যে, তোমার জন্যই আমার হাতের এই অবস্থা, এক্ষুনি আমার কাছে ক্ষমা চাও। স্টেলা বলে যে, আজ আমার ক্ষমা চাওয়ার মন নেই। লুনা বলে যে, কি, এত সাহস? আমার মা আসুক, তারপর তোকেও তোর এই দুশ্চরিত্র মায়ের কাছে পাঠাবো। স্টেলা বলে যে, আমার মাকে নিয়ে কিছু বলবে না। লুনা বলে যে, বলবো না, এবং সে স্টেলাকে ঠাস করে এক চড় মারে এবং ধাক্কা মেরে ফেলে দেয়। সে তাকে লাথি মেরে এটালের ফুলদানি দিয়ে তার মাথায় মারতে যায়, কিন্তু তখনই তাদের চমকে দিয়ে লিডিয়া সেখানে আসে এবং স্টেলাকে বাঁচায়। লিডিয়া লুনাকে বলে যে, তোমার এত সাহস হলো কি করে রানীকে মারার। লুনা চমকে যায় কারণ তার গোপন সত্যিটা একজন কর্মচারী জেনে গেছে। সে স্টেলাকে বলে যে, স্টেলা, তুমি আমার বিরুদ্ধে চক্রান্ত করছো, তোমাদের দুজনকেই আমি খতম করে দেব। কিন্তু স্টেলা তখন লুনাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে, লুনা, তুমি কি বোকা? তোমার মনে হয় তুমি আমাদের দুজনের সাথে পেরে উঠবে? লুনা বলে যে, কি, আমি আসল রানী, আমার কিছু হলে তোমাদের কেউ ছাড়বে ভেবেছো? স্টেলা বলে যে, লুনা, তুমি সত্যিই বোকা। তোমার মনে হয় কেউ চিনতে পারবে যে আসল লুনাটাকে? আজই যদি তোমাকে আমরা সরিয়ে দিই, তাহলে তোমার মাও চিনতে পারবে না যে কোনটা আসল। লুনা বলে যে, আমার মা ঠিকই চিনতে পারবে। বেশি চালাকি করলে আমার মা তোমাকে দু টুকরো করে দেবে, দুশ্চরিত্র মহিলার মেয়ে। স্টেলা তাকে এক লাথি মারে এবং বলে যে, আমার মায়ের নাম মুখেও আনবে না। তোমার কি মনে হয় এতদিন আমি তোমাদের অত্যাচার কেন সহ্য করেছি? এই দিনটার জন্যই। লুনা বলে যে, তোমার এত সাহস, গার্ড! কিন্তু গার্ডদের ডাকার আগে লিডিয়া লুনার মাথায় ফুলদানি দিয়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়।
এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা লুনার মা এসে হাজির হয় এবং সেখানে স্টেলা লুনা সেজে বসেছিল। ডিকসন বলে যে স্টেলার এত সাহস হলো কি করে, ও কুককেও মেরে ফেললো। স্টেলা অর্থাৎ লুনার রূপধারী স্টেলা বলে যে মা, কুকির মৃত্যুর বদলে আমি নিয়েছি, তুমি চিন্তা করো না। আমি স্টেলাকে পিটিয়ে একটা অন্ধকার ঘরে বন্ধ করে রেখেছি। তার মা বলে যে তুমি কি পাগল হয়ে গেলে, মহারাজ ওকে পছন্দ করছে, ও বাচ্চা জন্ম দেওয়ার পর তুমি যা খুশি করো। স্টেলা বলে যে চিন্তা করো না, মহারাজ অসুস্থ, এখন 10 দিন ওনার কাছে কারুর যাওয়া বারণ। ডিকসন বলে যে বাহ, তাহলে তো ঠিকই আছে। ওর মাকে মারা তো পিঁপড়ে মারার চেয়েও সহজ কাজ ছিল, এবার ওর মেয়ের পালা। স্টেলা বলে যে মা, তুমি কি দেখবে নাকি শয়তানিটাকে? ডিকসন বলে যে হ্যাঁ, নিশ্চয়ই। এবার স্টেলা ডিকসনকে একটা ছোট গোপন ঘরে নিয়ে যায়, যেখানে লুনার হাত মুখ বেঁধে রাখা ছিল। লুনা তো তার মাকে দেখে কেঁদে তার পা ধরতে যায়, কিন্তু ডিকসন লুনাকে স্টেলা ভেবে লাথি মেরে সরিয়ে দেয় এবং বলে যে ওর এর চেয়েও বড় শাস্তি পাওয়া দরকার। দেখো, ওকে কিন্তু মেরে ফেলো না, বাচ্চাটাকে হতে দাও। লুনা তার মায়ের হাত ধরে তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই তার মেয়ে, কিন্তু ডিকসন তার হাত ছড়িয়ে দেয় এবং তাকে ঠাস করে এক চড় মারে। এবার ডিকসন তো এখান থেকে চলে যায়। এবার এতদিনে লিডিয়াও সবকিছু বুঝে গেছিল। লিডিয়া স্টেলাকে জিজ্ঞাসা করে যে রানীমা, আপনি কি প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছেন? স্টেলা বলে যে হ্যাঁ, এবং সেই বলে সে গলায় তার পেন্ডেন্টটা দেখতে যায়, কিন্তু সে খেয়াল করে তার পেন্ডেন্টটা নেই। স্টেলা খুবই বিচলিত হয়ে পড়ে এবং বলে, পেন্ডেন্টটা তো কাল অবধি আমার গলাতেই ছিল, তাহলে কই গেল? লিডিয়া বলে যে কাল আপনি রাজমাতার ঘরে গেছিলে, এমন না তো সেখানেই ফেলে এসেছেন? স্টেলা বলে যে কিন্তু ওই সামান্য লোকে সে তো রাজমাতা ফেলেই দেবে। এবার তখনই আমরা দেখতে পাই যে কেউ বাইরে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনছিল। লিডিয়া সেটা বুঝতে পেরেই বাইরে যায়, কিন্তু সে বাইরে যাওয়ার আগেই চরটি সেখান থেকে পালায়। লিডিয়া বলে যে আমাদের কথা মহারাজের কান অবধি পৌঁছে গেলে কি হবে? স্টেলা বলে যে চিন্তা নেই, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাছাড়া ওই গোপন রুমটাও আমি ছাড়া আর কেউ জানে না। লিডিয়া বলে যে আমি খোঁজ নিয়ে দেখছি কারা আমাদের ওপর চড় লাগিয়েছে। এবার আমরা দেখতে পাই যে এটা আসলে চেরির চর ছিল। সে চেরিকে গিয়ে সবটা বলে এবং চেরি বুঝে যায় যে লুনার জায়গায় এখন অন্য কেউ এখানে বসে আছে। চেরি বলে যে তাই ভাবি, এইটা তাহলে অন্য লোক, এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। এখনই ওর দাসীটাকে ধরে আনো, ওকে অত্যাচার করলেই সব সত্যি কথা বেরিয়ে যাবে। তারপর লুনা আর ওর বদলি দুজনকেই মজা দেখাবো। এবার তারা লিডিয়াকে ধরে এনে প্রচন্ড অত্যাচার করতে থাকে। চেরি তাকে বলে যে লিডিয়া, তুমি স্বীকার করো যে এখন লুনার জায়গায় যে আছে সেটা আসল লুনা নয়, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। লিডিয়া বলে যে যে আছে সেই আসল লুনা। শত মার খেয়েও লিডিয়া মুখ খোলে না। চেরির লোকেরা লোহার শিক গরম করে লিডিয়াকে ছ্যাঁকা দিতে যায়, কিন্তু তখনই স্টেলার কাছে খবর পৌঁছে যায় যে চেরি লিডিয়াকে ধরে নিয়ে গেছে এবং স্টেলা সেখানে ছুটে আসে। সে গিয়ে দেখে যে লিডিয়া মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। সে বলে যে চেরি, তোমার সাহস হলো কি করে আমার দাসীকে এইভাবে মারার? চেরি বলে যে আরে সামান্য দাসী তো, মরে গেলেই বা কি আসে যায়, তুমি সত্যি করে বলো যে তুমি কে? স্টেলা বলে যে আমি পদমর্যাদায় তোমার থেকে উঁচুতে, মহারাজ জানতে পারলে কি হবে তুমি সেটা জানো? চেরি বলে যে হ্যাঁ, মহারাজ যেন একটা দাসীর জন্য আমাকে শাস্তি দেবে, কিন্তু মহারাজ যদি জানতে পারে তুমি আসল লুনা নও, তাহলে তোমার কি হবে? স্টেলা তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি বারবার তোমার সীমা লঙ্ঘন করছো, এবার কিন্তু তোমার বিচার হবে। চেরি বলে যে তুমি আমাকে মারলে, তোমার এত সাহস? তুমি জানো আমার বাবা কে? আর আমার বোন স্বয়ং মহারাজের প্রধান রানী। স্টেলা বলে যে তোমার বাবা আর বোন যেই হোক না কেন, আমি পদমর্যাদায় তোমার থেকে বড়। চেরি বলে যে আমার পরিবারের সামনে তুমি কিছুই না, আমিও দেখব কার এত সাহস যে আমাকে নিয়ে বিচার সভা বসায়। ভুলে যাবে না যে মহারানী আমার আত্মীয়, আর আমার ছেলেই মহারাজ হবে, তখন তোমার কি হবে হ্যাঁ? কিন্তু তখনই সেখানে মহারাজ কিয়ান চলে আসে এবং বলে যে চেরি, তুমি কি করে জানলে যে তোমার ছেলেই মহারাজা হবে? মহারাজা লিডিয়াকে চিকিৎসকের কাছে পাঠান এবং চেরিকে বলেন যে তোমার দোষটা কি চেরি, লুনাকে অপমান করা নাকি হারেমে রাজনৈতিক আলোচনা করা, যেটা কিনা নিষিদ্ধ? তোমার তো বিচার হবেই। চেরি বলে যে মহারাজ, আমার ভুল হয়ে গেছে, কিন্তু সব দোষ লুনার, ও আপনাকে ঠকাচ্ছে। মহারাজ বলে যে কিভাবে? চেরি বলে যে এটা আসল লুনার না, লুনা ওর জায়গায় অন্য কাউকে এনেছে।
লুনা তখনই বলে যে মহারাজ, চেরি আমাকে আসলে খুবই অপছন্দ করে, তাই এমন বলছে। ওর কাছে কি কোনো প্রমাণ আছে? মহারাজ চেরিকে বলে যে চেরি, তোমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। চেরি বলে যে প্রমাণ আমার কাছে আছে, আমার দাসী সব শুনেছে। স্টেলা বলে যে মহারাজ, চেরি আমাকে বদনাম করার চেষ্টা করছে। আপনি যদি আমাকে সন্দেহ করেন, আপনি আমাকে শাস্তি দিন। চেরি লিডিয়াকে প্রায় মেরেই ফেলেছে। লিডিয়া কিন্তু কিছুই করেনি, সব আমারই দোষ। আসলে আপনি আমাকে বেশি ভালোবাসেন তো, তাই জন্যই এত সমস্যা হচ্ছে। কিয়ান বলে যে লুনা, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমার রক্ষা করব। চেরি, তুমি বারবার আমাকে হতাশ করছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। চেরি বলে যে মহারাজ, আপনি শুধুমাত্র লুনার কথার উপর ভিত্তি করে এমন করছেন। ও আপনাকে ঠকাচ্ছে। আমি চাই বিচার সভা বসুক, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। স্টেলা বলে যে এমন না তো যে তুমি তোমার দাসীকে ঘুষ দিয়ে মিথ্যা কথা বলাচ্ছ। এবার তখনই চেরির দাসীকে সেখানে ডাকা হয়। দাসীটি বলে যে আমি কিছুই জানি না, আমি চেরির কথা মতোই ওদের উপর নজর রাখতে গেছিলাম। মহারাজ আমাকে ক্ষমা করুন, আমি কিছু শুনতে পাইনি, আমি কিচ্ছু জানি না। মহারাজ বলে যে চেরি, লুনার কাছে তুমি ক্ষমা চাও। আমি খুবই হতাশ। তোমাকে এক্ষুনি কোল্ড প্যালেসে পাঠানো হবে। কোল্ড প্যালেস বলতে মহারানীদের জন্য এমন একটা জায়গা যেখানে কোনো সুযোগ সুবিধা নেই, যেখানে খুবই কষ্টে তাদের থাকতে হতো। এই কোল্ড প্যালেসে যাওয়ার কথা শুনেই চেরি লুনার কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয়। এবার তখনই সেখানে প্রধান রানী কিম উপস্থিত হয়। সে বলে যে শুনলাম চেরি নাকি খুবই বাজে কাজ করেছে। এবার চেরি এবং কিম দুই বোন ছিল। কিম বলে যে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি মহারাজ। লুনা, আমি তোমার কাছেও ক্ষমা চাচ্ছি। স্টেলা বলে যে না মহারানী, আপনি কেন ক্ষমা চাইবেন, আমি আপনার ক্ষমার যোগ্য না। কিম বলে যে চেরি, এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। এবং চেরি বারবার বো করে করে তার মাথা ঠুকে ফেলে। সবকিছু হয়ে গেলে কিম রাজাকে বলে যে মহারাজ, আপনি অনেকদিন আমার কোয়ার্টারে আসেননি, আপনি কি আসবেন? এবং সে মহারাজকে নিয়ে তার কোয়ার্টারে চলে যায়। স্টেলা মনে মনে ভাবে যে মহারানীকে হালকার উপর নিলে হবে না। সে চেরিকে বলে যে আমি তো ভেবেছিলাম মহারানী তোমার খুব কাছের, কিন্তু আমি তো ভুল ছিলাম। তুমি তো ওর কাছে খেলার একটা ঘুঁটি ছাড়া আর কিছুই না। তোমার কপালের অবস্থাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কখনো আমার সাথে লাগতে আসবে না। এই বলে স্টেলা চেরিকে ঠাস করে এক চড় মারে। চেরি বলে যে তুমি লুনা না। স্টেলা বলে যে আজকে তো তুমি ছাড় পেয়ে গেলে, কিন্তু লিডিয়াকে অত্যাচার করার জন্য তোমাকে আমি শাস্তি দেবই। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই স্টেলা লিডিয়ার ক্ষততে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। লিডিয়া বলে যে আমি কেবলমাত্র একজন দাসী, আমার ব্যাপারে আপনি এত কেয়ার করছেন। স্টেলা তাকে বলে যে বোকা মেয়ে, আমি তোমাকে বোনের মতো দেখি, কারণ এই শত্রুপুরীতে একমাত্র লিডিয়াই স্টেলার সবচেয়ে ভালো চাইতো। অপরদিকে আমরা প্রধান রানী কিম এবং চেরিকে দেখতে পাই। কিম তাকে বলে যে তুমি কোনো কম মেয়ে না, আজকে আমি না থাকলে তুমি তো মরেই যেতে। আর তোমার কথার কি কোনো দাম আছে নাকি? তোমার দাসীও তোমার হয়ে সাক্ষী দিতে সাহস করছে না। চেরি বলে যে আসলে ওই দাসীটা মহারাজের সামনে খুবই ভয় পেয়ে গেছিল, তাই সত্যিটা বলতে পারিনি। কিম বলে যে লুনাদের পরিবারে খোঁজ নিয়ে দেখো, ওদের পরিবারে লুনা ছাড়া আর কোনো মেয়ে আছে কিনা। ওরা কি তাহলে যমজ বোন? লুনা যাকেই আনুক না কেন, শাস্তি তো ওদের দুজনকেই পেতে হবে। এরপর কিম চেরিকে কানে কানে কিছু প্ল্যান বলে এবং বলে যে যা যা বললাম সব রেডি করো। আর এইবার সব ঠিক মতো করবে, না হলে কিন্তু তোমার রক্ষা নেই। চেরি মনে মনে ভাবে যে লুনা ঠিকই বলেছিল, আমি সত্যিই ওর কাছে খেলার একটা ঘুঁটি মাত্র। আমাকে এবার অন্য পথ দেখতে হবে। যদিও চেরি কিমের প্ল্যান মতো কাজ করা শুরু করে দেয়। পরদিন লিডিয়া খবর দেয় যে চেরিরা লুনাদের বাড়িতে লোক পাঠিয়ে তাদের ওপর খোঁজ খবর নিচ্ছে, যাতে তার আসল পরিচয় কিন্তু ফাঁস হয়ে যেতে পারে। স্টেলা বলে যে আমি দেখছি কি করা যায়, তবে বেশি কিছু করলে আমারও উপায় জানা আছে। কিন্তু তুমি আমার লকেটটাকে খুঁজে পেয়েছো? লিডিয়া বলে যে এখনো খুঁজে পাইনি, কিন্তু খোঁজার চেষ্টা করছি। তখনই লুনার কোয়ার্টারে চেরি আসে এবং তার কাছে ক্ষমা চায়। স্টেলা বলে যে যা হয়েছে সব অতীত, আমি সেসব মনে রাখছি না। চেরি বলে যে মহারাজ এসব ঘটনার জন্য আমার উপর খুবই ক্ষুণ্ণ হয়ে আছেন। যদি তুমি ওনাকে আমার হয়ে একটু বলো তাহলে খুবই ভালো হয়। অবশ্যই যদি তুমি চাও নাও বলতে পারো, ভুলটা তো আমারই ছিল। স্টেলা বলে যে না, আমি নিশ্চয়ই বলবো। এবার চেরি স্টেলার জন্য উপহার স্বরূপ একটি বড় লাল প্রবাল এনেছিল, কিন্তু এটার পিছনে তার কিছু একটা বদ মতলব ছিল। লিডিয়া বলে যে রানীমা, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। স্টেলা বলে যে তুমিও বুঝেছো। এবং স্টেলা কানে কানে লিডিয়াকে কিছু কথা বলে, সেটা আমরা পরেই জানতে পারবো। এবার আমরা কিয়ানের মা অর্থাৎ রাজমাতাকে দেখতে পাই।
সে তার খাস দাসীকে জিজ্ঞাসা করে যে এই লকেটটা আমার ঘরে কি করে এলো, কিছু খোঁজ পেলে? এমন তো হতে পারে না যে লকেটটা নিজে থেকেই চলে এলো। সেই দিন আমার ঘরে কে কে এসেছিল? দাসীটি বলে যে ওই দিন তো লেডি গ্রে এসেছিল, কিন্তু আমরা তো জানি যে সে লর্ড গ্রের মেয়ে। তাহলে রাজমাতা বলে যে সন্দেহের কোনো অবকাশ রাখলে চলবে না, চলো আমি নিজে গিয়েই লুনাকে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু তখনই সেখানে চেরি এবং কিম উপস্থিত হয়। এবার চেরি এসেই রাজমাতার হাতে সেই লকেটের জোড়াটা দেখতে পায় এবং সে ভাবে যে এই পেন্ডেন্টটাই তো আমি লুনার গলায় দেখেছি। ব্যাপারটা কি তাহলে? রাজমাতা তাদের এখানে আসার কারণ জিজ্ঞাসা করে এবং চেরি তখনই লুনার নামে নানা রকম লাইন শুরু করে দেয়। সে বলে যে আজকাল লুনা খুবই অ্যারোগেন্ট হয়ে গেছে, ও সবসময় মহারাজকে নিজের কাছে রাখতে চাইছে, আমাদেরকে হেয় করছে, আপনি কিছু করুন। রাজমাতা বলে যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। চেরি বলে যে রাজমাতা, ছোট মুখে একটা বড় কথা বলতে চাই। আজকাল মহারাজ তো লুনার সাথে একটু বেশি সময় কাটাচ্ছেন, আর তারপর থেকেই দেখছি মহারাজের শরীরও ভালো যাচ্ছে না। আগে তো লুনা হারেমে পাত্তাই পেত না। রাজমাতা বলেন যে তুমি কি বলতে চাইছো, লুনা কি কিয়ানকে কিছু খাওয়াচ্ছে? চেরি বলে যে তা আমি জানি না, কিন্তু যেখানে মহারাজের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে, আমাদের উচিত লুনার প্রাসাদ সার্চ করে দেখা। রাজমাতা তাদের অনুমতি দেয় যে ঠিক আছে, সার্চ করে দেখো। এবার ওদিকে আমরা লুনার ঘরের দৃশ্য দেখতে পাই, যেখানে কিয়ানো ছিল। মহারাজ স্টেলাকে জিজ্ঞাসা করে যে এই লাল প্রবাল তুমি কোথা থেকে পেলে? স্টেলা বলে যে চেরি ক্ষমা চাইতে এসে উপহার স্বরূপ আমাকে দিয়েছে। মহারাজ বলেন যে এর গন্ধটা একটু অন্যরকম, তাই না? এবং তারা সেসব পাত্তা না দিয়ে আবার রোম্যান্সে মেতে যায়। কিন্তু তখনই সেখানে চেরি, কিম, রাজমাতা সবাই উপস্থিত হয়। কিয়ান বলে যে তোমাদের এত সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া ঘরে ঢোকার? চেরি বলে যে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু লুনা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আমরা আপনার ভালোর জন্যই এসেছি। কিম বলে যে মহারাজ, আপনি বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকছেন, চিকিৎসক সন্দেহ করছে কেউ আপনাকে কিছু সন্দেহজনক খাওয়াচ্ছে। রাজমাতা বলে যে মহারাজের ক্ষতি করতে চাওয়া রাজদ্রোহ, সুতরাং যদি লুনা মহারাজের ক্ষতি করে তাহলে কিন্তু ওর মৃত্যুদণ্ড হবে। তখনই স্টেলা এসে বলে যে আমি মহারাজের কোনো ক্ষতি করিনি। কিং তখনই বলে ওঠে যে গার্ডরা এক্ষুনি সব সার্চ করে দেখো। গার্ডরা চারিদিক খোঁজাখুঁজি করে এবং একটি পুড়িয়া খুঁজে পায়। চেরি সেটা শুঁকেই বলে যে মহারাজ, এটা এক ধরনের বিষ, আমার তো শুঁকেই শরীর খারাপ করছে। সাধারণত পতিতালয়ে এই বিষটা ব্যবহার করা হয়, এইগুলো ব্যবহার করলে পুরুষরা ইম্পোর্টেন্টও হয়ে যেতে পারে। লুনা, তুমি মহারাজের বিরুদ্ধে এটা ব্যবহার করছো? লুনা বলে যে আমি নির্দোষ। কিম বলে যে তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো, গার্ডরা ওকে এক্ষুনি নিয়ে যাও। গার্ডরা লুনাকে ধরতে আসে, কিন্তু তখনই লিডিয়া এসে গার্ডদের সরিয়ে দেয় এবং বলে যে মহারানী, আপনি সত্যিটা বলুন, আপনি বলুন যে ওটা কোনো বিষ না, ওটা একটা ড্র্যাগন এলিক্সার। রাজমাতা বলেন যে ড্র্যাগন এলিক্সার, সেটা আবার কি? লিডিয়া বলে যে হ্যাঁ, এটা ব্যবহার করলে পুরুষদের আয়ু বাড়ে, কিন্তু যে মহিলাটি ব্যবহার করে তার শরীর ভাঙতে শুরু করে, তাই জন্যই এটা ব্যবহার করা নিষিদ্ধ। চেরি বলে যে কি যাতা বলছো, লুনা মহারাজের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে। কিম বলে যে এটা অসম্ভব। লিডিয়া বলে যে আমি সত্যি বলছি, আপনি চাইলে চিকিৎসককে ডেকে পরীক্ষা করাতে পারেন। তখনই চিকিৎসককে ডাকা হয় এবং চিকিৎসক বলে যে হ্যাঁ, এটা নিঃসন্দেহে ড্র্যাগন এলিক্সার। চেরি আর কিম তো দুজনেই অবাক হয়ে যায়। মহারাজ বলেন যে তুমি আমাকে আগে বলনি কেন লুনা? চেরি বলে যে এটা তো বিষ ছিল, এটা ড্র্যাগন এলিক্সার কি করে হলো? লুনা, তুমি নিশ্চয়ই এটা বদলে দিয়েছো। স্টেলা বলে যে তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো, তুমি এর পিছনে নেই তো? রাজমাতা বলে যে চেরি, তুমি এসব শুরু করেছো, তুমি কোথা থেকে এইসব খবর পেয়েছিলে? আসলে কিম আর চেরি লুনাকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটা করেছিল। চেরি তখন বলে যে রাজমাতা, ড্র্যাগন এলিক্সারও কিন্তু নিষিদ্ধ একটা ড্রাগ, লুনার শাস্তি হওয়া উচিত। রাজমাতা বলে যে লুনা, তুমিই বলো, নিজের জীবন বিপদে ফেলে তুমি এটা কেন ব্যবহার করছো? স্টেলা বলে যে মহারাজ, নিজের প্রাণ বিপদে ফেলে আপনি আমাকে বাঁচালেন, আমি আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমার মনে হচ্ছিল যে আপনার অসুস্থতার জন্য আমিই দায়ী, আমিই দোষী, তাই আমি এমনটা করেছি যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। কিয়ান স্টেলার হাত ধরে বলে যে প্রিয়, আজ অবধি আমার জন্য কেউ এতটা করেনি। চেরি তখন চেঁচিয়ে বলে ওঠে যে কিন্তু তাও লুনার শাস্তি হওয়া উচিত। সবাই যদি লুনার মতো করতে চায় তাহলে তো সব রানীরাই অসুস্থ হয়ে যাবে, তাহলে আর মহারাজের সন্তানকে ধারণ করবে? রাজমাতা বলে যে লুনা নিজের জীবনের বাজি রেখে মহারাজকে সুস্থ করেছে, হারেমে কতজন এমনটা করবে? হ্যাঁ, বাকিটা তোমরা নিজেদের মধ্যেই মিটিয়ে নাও।
মহারাজ বলেন যে লুনার কোনো শাস্তি হবে না, কিন্তু লুনাকে যারা বদনাম করতে চাইছে তার শাস্তি হবে। এবং মহারাজ চেরিকে 1 বছরের জন্য নির্বাসিত করেন। মহারাজ কিমকেও বলেন যে কিম, তুমি এইসবের মধ্যে কি করে জড়ালে? তোমার থেকে তো আমি এটা আশা করিনি। তখনই লিডিয়া বলে ওঠে যে মহারাজ, আমি কিছু কথা আপনাকে বলতে চাই। যেহেতু রাজ চিকিৎসক এখানেই আছে, আপনি একবার ওনাকে বলুন চেরির উপহার দেওয়া লাল প্রবালটা পরীক্ষা করতে। আমার নাক কিন্তু খুব ভালো। আমার মনে হচ্ছে ওটায় কিছু একটা গন্ডগোল আছে। মহারাজ বলেন যে আমারও তাই মনে হয়, প্রবালটা আনা হোক এক্ষুনি। এবার প্রবালটা আনা হয় এবং রাজ চিকিৎসক সেটা পরীক্ষা করেন। এবং উনি বলেন যে এটাই তো মারাত্মক পরিমাণে বিষাক্ত পদার্থ আছে। এইরকম জিনিসটা যদি ঘরে 1 মাস থাকে তাহলেই লুনা বন্ধা হয়ে যেতে পারত। মহারাজ চেরিকে বলেন যে তোমার এত সাহস! চেরি মহারাজের পা ধরে বলে যে আমি কিছু করিনি, লুনা আমাকে ফাঁসাচ্ছে। মহারাজ তার গার্ডদের বলে যে ওকে এক্ষুনি 50টা চাবুকের বাড়ি দাও, দিয়ে এক্ষুনি জেলে পুরে দাও। লুনা বলে যে মহারাজ আমি কিছু করিনি। সে কিমের কাছে গিয়ে বলে যে কিম আমাকে বাঁচাও, কিন্তু কিম তো তার থেকে মুখ ফিরিয়ে নেয়। চেরি বলে যে তুমি এখন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, কিন্তু তুমি ভুলে গেছো আমি তোমার জন্য কি কি করেছি। কিম তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে তুমি কি পাগল হয়ে গেছো? চেরি তখন লুনার পা ধরে এবং বলে যে লুনা তুমি আমাকে বাঁচাও। আমি জানি তোমার হারিয়ে যাওয়া জিনিসটা কোথায় আছে। তুমি আমাকে বাঁচালে কিম এতদিন কি কি করেছে আমি সব তোমাকে বলে দেব। কিম তখনই তার গার্ডদের হুকুম দেয় যে এক্ষুনি চেরিকে ধরে নিয়ে যাও। আসলে কিম তো জানতো যে চেরি তার সমস্ত শয়তানের কথা জানে, তাই চেরি এখানে বেশিক্ষণ থাকলে তারও বিপদ হতে পারে। টেলা ভাবে যে চেরি কি করে তার হারিয়ে যাওয়া জিনিস অর্থাৎ তার পেন্ডেন্টের ব্যাপারে জানলো। অন্যদিকে কিম গিয়ে তার দাসীকে বলে যে এক্ষুনি চেরির ব্যবস্থা করো, যাতে সে আর কোনোদিন কিমের কোনো রহস্য ফাঁস করতে না পারে। এবার লিডিয়া আর স্টেলা তখনই চেরির সাথে দেখা করতে বন্দিশালায় অর্থাৎ কোল্ড প্যালেসে যাচ্ছিল। কিন্তু স্টেলা যাওয়ার আগেই কিমের পাঠানো হত্যাকারী চেরিকে মেরে দিয়ে চলে যায়। স্টেলা গিয়ে দেখে যে চেরি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। স্টেলা তাকে জিজ্ঞাসা করে যে তোমার এই অবস্থা কে করলো? চেরি বলে যে আমার দিদি, আমি ওকে কখনো ক্ষমা করব না। স্টেলা বলে যে আমি এক্ষুনি চিকিৎসককে ডাকছি, তুমি বলো আমার পেন্ডেন্টের ব্যাপারে তুমি কি করে জানলে? চেরি তখন বলে যে আমি জানতাম তুমি লুনা নও, তাই তুমি এই ব্যাপারে কিছুই জানো না, আর কখনো জানতেও পারবে না। এই বলেই চেরি মারা যায়। অর্থাৎ মারা যাওয়ার আগেও শেষ মুহূর্তে সে আসল কথাটা বলে দিয়ে গেল না, একটা ছোটখাটো শয়তানি করে দিয়ে গেল। ওখানে লিডিয়া এসে বলে যে আমরা হত্যাকারীকে ধরতে পারিনি, কিন্তু ওর কাছ থেকে এটা পড়ে গেছিল, যেটা ছিল মহারানী অর্থাৎ কিমের একটা স্মারক। এবার লিডিয়া বলে যে মহারাজকে এক্ষুনি আমরা খবর দিই, আমাদের জানানো উচিত যে এমনটা হয়েছে। স্টেলা বলে যে শুধুমাত্র এটা প্রমাণ হিসেবে যথেষ্ট না। তাছাড়া এত কিছুর মাঝে যদি আমরা এই ইস্যুটা তুলতে যাই তাহলে সমস্যা হয়ে যাবে। এবার তখনই সেখানে খোদ কিম হাজির হয়। স্টেলা তাকে বলে যে মহারানী, দয়া করে কোনো প্রমাণ ছাড়া চেরের মৃত্যুর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করবেন না। কিম বলে যে তুমি ছাড়া আর কে করবে এই কাজটা? স্টেলা বলে যে আমি কিন্তু নিজেই হত্যাকারীর মুখোমুখি হয়েছিলাম। আমি তাকে ধরতে না পারলেও মৃত্যুর শেষ মুহূর্তে চেরি আমাকে বলে গেছে ওকে কে মেরেছে। আর তাছাড়াও আরো অনেক কিছু বলেছে। কিম বলে যে কি যাতা বলছো, ও কি বলেছে তোমাকে? আর চেরি আমার বোন ছিল, ওর মৃত্যুর জন্য আমি তোমাকে আর তোমার পরিবারকে কখনোই ছাড়বো না। স্টেলা বলে যে আপনি আমার মা বাবাকে ধরে টানাটানি করছেন কেন? কিম বলে যে আমার লোক অলরেডি তোমার বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গেছে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে ওরা টর্চার করে সব সত্যি কথা বার করবে। স্টেলা মনে মনে ভাবে যে টর্চার, আশা করি আপনি ওদের ওপর ভালোই টর্চার করবেন। সে মুখে বলে যে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? কিম বলে যে হ্যাঁ দিচ্ছি তো, তুমি একটা দোষ করেছো। এবার তখনই হঠাৎ স্টেলা বমি বমি ভাব করে। কিম বলে যে তুমি কি প্রেগনেন্ট নাকি? তোমার সাহস হলো কি করে প্রেগনেন্ট হওয়ার? এবং সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। লিডিয়া বলে যে রানীমা, মনে হচ্ছে কিম এবার আর আমাদের ছাড়বে না, ভালো করে ফাঁসাবে। কিন্তু ভালো হয়েছে আপনি প্রেগনেন্ট, চলুন মহারাজকে গিয়ে আমরা সুখবরটা দিই। স্টেলা বলে যে না, আমি প্রেগনেন্ট না, কিন্তু কিমকে একটু জ্বালানোর জন্যই এমনটা করলাম। ওর এই ভুল ধারণাটা হওয়াই ভালো, তাহলেই ওর আসল রূপটা দেখা যাবে। সেই দিনই লিডিয়া খবর দেয় যে ম্যাডাম গ্রে অর্থাৎ লুনার মাকে টর্চার করা হয়েছে। লিডিয়া বলে যে আমাদের কি একবার ওই বাড়িতে গিয়ে দেখা উচিত।
স্টেলা বলে যে তার কোনো দরকার নেই, ও নিজেই এক্ষুনি আমাদের কাছে আসবে। এবং তখনই ডিকসন সেখানে হাজির হয় এবং বলে যে লুনা, ওই শয়তানি স্টেলা কি আবার কিছু গন্ডগোল করেছে নাকি? আমাদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? স্টেলা লুনা সেজেই উত্তর করে যে চিন্তা করো না মা, ওরা কিছুই জানতে পারেনি। ডিকসন বলে যে কোথায় ওই মেয়েটা? স্টেলা বলে যে তুমি কি ওকে দেখতে চাও? ডিকসন বলে যে ওকে কি এখনো বন্দি করে রেখেছো? বেশ করেছো, ও ওটাই ডিজার্ভ করে। ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম যাতে তোমার কোনো কাজে লাগে, কিন্তু ওই বিড়ি তো শয়তানি। ওর মায়ের সাথেই ওকে মেরে ফেলা উচিত ছিল। তুমি ওকে আমার হাতে ছেড়ে দাও, আমি ওকে ওর মায়ের কাছে পাঠাবো। স্টেলা বলে যে তার কোনো দরকার নেই, আমি ওর ব্যবস্থা করব। ডেক্সন বলে যে লুনা, তুমি হঠাৎ এমন ব্যবহার করছো কেন? তুমি কি লুনা নও? স্টেলা বলে যে মা, তুমি কি ভাবছো আমি স্টেলা নাকি? ডেক্সন বলে যে তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে, আমি চিনবো না আমার মেয়ে কোনটা? তুমি একজন রাজ পরিবারের সদস্য, আর ও একটা দেহ ব্যবসায়ীর মেয়ে। স্টেলা ডিকসনকে ঠাস করে এক চড় মারে। ডিকসন বলে যে কে তুমি? তুমি স্টেলা? আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? স্টেলা বলে যে কেন, শেষবার এসে তো দেখে গেলে। ডিকসন বলে যে শেষবার ওইটা লুনা ছিল। স্টেলা আবারও তাকে ঠাস করে এক চড় মারে এবং লিডিয়াকে ডেকে বলে যে একেও ওর মেয়ের কাছে নিয়ে চলো। ডিকসন বলে যে তুমি জানো না, মহারাজ জানতে পারলে আমাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। স্টেলা বলে যে হ্যাঁ জানি, কিন্তু এইবার সময় এসেছে আমার মায়ের মৃত্যুর বদলা নেওয়ার। বলো, কাকে আগে মারবো, তোমাকে না তোমার মেয়েকে? সে একটি পাত্রে বিষ দিয়ে বলে যে তুমি আমার মাকে এভাবেই মরতে বাধ্য করেছিলে তাই না? আমিও তোমাকে একটা সুযোগ দিচ্ছি, বলো তোমাদের মধ্যে থেকে কাকে বাঁচিয়ে রাখবো? ডেক্সেন তখনই স্বার্থপরের মতো বলে যে আমি বেঁচে থাকবো। তুমি তো লুনার জায়গা নিয়েই নিয়েছো, তাহলে লুনাকেই মেরে ফেলা ভালো। স্টেলা বলে যে তোমরা দুজন একদম একরকম। তুমি আসার আগে আমি লুনাকেও একই প্রশ্ন করেছিলাম এবং সেও নিজেকেই বাঁচাতে চেয়েছিল। কি লুনা, শুনলে তো তোমার মা কি বলল? লুনা তার মাকে ধরে বলে যে মা, তুমি আমাকে মেরে ফেলতে চাও? ডেক্সন বলে যে হ্যাঁ, তোমারই দোষ, তুমি একটা অপদার্থ। লুনা বলে যে কিন্তু এই গোটা প্ল্যানটা তো তোমারই ছিল। স্টেলা বলে যে তোমরা দুজনেই এত জঘন্য, তোমরা নিজেরাই ঠিক করো কে মরবে। লিডিয়া তাদের মা মেয়ের জন্য দুটো তলোয়ার দিয়ে যায় এবং বলে যে এবার তোমরা নিজেরাই লড়ে ঠিক করে নাও। এবং লুনা ও তার মা ডিকসন দুজনেই একে অপরকে মারার জন্য ছুটে যায় এবং তারা একে অপরকে মেরে ফেলে। স্টেলা মনে মনে বলে যে মা, আজকে আমি তোমার মৃত্যুর বদলা নিলাম। মায়ের মৃত্যুর বদলা হয়তো সত্যি এইভাবেই নিতে হয়। পরদিন লিডিয়া এসে খবর দেয় যে স্টেলা ও লুনার বাবা মহারাজের সেনাপতির কাছে সব কিছু স্বীকার করেছে। এবং তখনই সেখানে কিম আসে এবং বলে যে গার্ডরা ওই মেয়েটাকে অ্যারেস্ট করো। এবং স্টেলাকে নিয়ে বিচার সভা বসে। কিম বলে যে তুমি লুনার ছদ্মবেশে এখানে থেকেছো, তোমার দোষ তুমি স্বীকার করো। বাকি সবাই বলতে থাকে যে তাহলে এটা আসলে কে? ওকে তো পুরোই লুনার মতো দেখতে। কিম বলে যে এটা স্টেলা, লুনার বোন। ও লোভের বশে ওর বোনকে সরিয়ে প্রাসাদে এসে জায়গা করে নিয়েছে। স্টেলা বলে যে আমি অন্তত কারো ক্ষতি করিনি, কিন্তু তুমি তুমি তো নিজের বোনকেই মেরে ফেলেছো। তুমি সবসময় ভালো সাজার অভিনয় করো, কিন্তু তুমি কি সেটা আমি জানি। তোমার অন্তত কোনো অধিকার নেই আমাকে বিচার করার। কিম বলে যে তোমার এত সাহস, তুমি আমাকে বদনাম করছো? গার্ডরা ওকে মারো। এবং গার্ডরা এসে স্টেলাকে প্রচন্ড অত্যাচার করতে থাকে এবং মহারাজার রাজমাতা এইসব দেখেও গার্ডকে আটকায় না। কিন্তু তখনই লিডিয়া এসে স্টেলাকে জড়িয়ে ধরে এবং বলে যে আমি নিজের প্রাণ দিয়ে তোমাকে বাঁচাবো। তখন লিডিয়াকেও তার থেকে সরিয়ে মারা হয়। স্টেলা গার্ডের লাঠি ধরে বলে যে ওকে মেরো না, ওকে মেরো না। কিম বলে যে তুমি ওকে বাঁচাতে চাও, বেশ, তাহলে মাথা ঠুকে ঠুকে আমার কাছে ক্ষমা চাও। যতক্ষণ না আমি থামতে বলছি ততক্ষণ থামবে না। এবং স্টেলা তাই করে। লিডিয়া তাকে বলতে থাকে যে না, আপনি করবেন না, আমার জন্য আপনি মাথা ঝোঁকাবেন না, আমাকে মেরে ফেলুক তাতেও ঝোঁকাবেন না। মহারাজ তখন বলে ওঠে যে থামো, যথেষ্ট হয়েছে। স্টেলা, তুমি আমাকে বলো তুমি কেন এমন করলে? তুমি জানো এটা মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ, বলো বলছি। লিডিয়া এগিয়ে এসে বলে যে মহারাজ, আমি বলছি, ওনাকে আপনি ক্ষমা করে দিন। মহারাজ বলে যে ও তো আমার স্ত্রী না, ও একজন ছদ্মবেশী। লিডিয়া, তুমিও আমাকে মিথ্যা বললে। আমি তোমাকে ওর জন্য রেখেছিলাম, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। লিডিয়া বলে যে মহারাজ, সব দোষ আমার, আপনি আমাকে মেরে ফেলুন কিন্তু ওনাকে ছেড়ে দিন। তখনই লিডিয়ার মুখ থেকে রক্ত উঠতে শুরু করে। স্টেলা মহারাজকে বলে যে মহারাজ, লিডিয়াকে ক্ষমা করে দিন। মহারাজ বলেন যে স্টেলা, তুমি আমাকে ঠকিয়েছ, আমি কি তোমাকে ভালো রাখিনি বলো? স্টেলা বলে যে নিঃসন্দেহে, কিন্তু আপনি কি আমাকে ভালোবেসেছিলেন নাকি লুনা ভেবে?
প্রতিটা দিন আমি ভয় কাটাই। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। লুনার ডাবল হয়ে আমাকে থাকতে হয়েছে। আপনি তো লুনাকেই ভালোবেসেছেন, তাই না? মহারাজ তখন বলে ওঠে যে, "না, আমি কখনোই লুনার প্রতি আকৃষ্ট ছিলাম না। আমার ভালোবাসা শুধুমাত্র তোমার জন্যই ছিল। কিন্তু তুমি আমাকে ঠকিয়েছ। তোমার কি মৃত্যু ভয় নেই?" স্টেলা বলে যে, "মহারাজ, আপনি আমাকে সবসময় জিজ্ঞাসা করতেন যে আমি এতটা সপ্রতিভ, এতটা নির্ভীক কিভাবে? কারণ আমার মৃত্যু ভয় নেই।" মহারাজ বলেন যে, "এক্ষুনি তুমি বললে তুমি সবসময় ভয়ে ভয়ে থাকতে।" স্টেলা বলে যে, "হ্যাঁ মহারাজ, কিন্তু সেটা মৃত্যুর ভয় না, আমার লক্ষ্য পূরণ করতে পারবো কিনা তার ভয়।" রাজমাতা বলেন যে, "কি লক্ষ্য তোমার?" এবং স্টেলা তখন তার কাহিনী বলতে শুরু করে। সে বলে যে, "আমি এখানে কেবল আমার মায়ের মৃত্যুর বদলা নিতে এসেছিলাম। মহারাজ, আমি সব সত্যি বলবো, কিন্তু আপনি কথা দিন যে আপনি লিডিয়াকে ছেড়ে দেবেন।" মহারাজ বলেন যে, "ঠিক আছে, তুমি সব সত্যি বলো।" স্টেলা বলে যে, "আমি আমার মায়ের সাথে গ্রে ম্যানশনে বড় হয়েছি। ওদের উচ্ছিষ্ট খেয়ে আমাদের জীবন কাটতো। লেডি গ্রে আমার মাকে মিথ্যা অপবাদে আমার চোখের সামনে আমার জন্মদিনের দিন মরতে বাধ্য করে। ওরা জানতো যে আমাকে লুনার মতো দেখতে, তাই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিল। ওরা এই লুনার জায়গায় আমাকে প্রাসাদে পাঠায়। আমি না আসতে চাইলে আমাকে ওরা তখনই মেরে ফেলতো। তাই তখন আমি ঠিক করেছিলাম যে আমার মায়ের মৃত্যুর বদলা নেব। ওরা আমাকে আপনার সন্তান জন্ম দেওয়ার জন্য পাঠিয়েছিল। ওরাও রাজদ্রোহ করেছে।" মহারাজ বলেন যে, "গ্রে পরিবারের কাউকেই আমি ছাড়ব না, কিন্তু তুমি?" স্টেলা বলে যে, "ধন্যবাদ মহারাজ, আমি আমার সব দোষ কবুল করছি। আপনি খালি ওদের সবাইকে শাস্তি দেবেন।" সব শুনে মহারাজ বলেন যে, "স্টেলা, ঠিক আছে, তোমার কথা মতো আমি লিলিয়াকে মুক্তি দেব, কিন্তু তোমার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে সেটা বলো।" স্টেলা বলে যে, "হ্যাঁ মহারাজ, আমার একটা ইচ্ছা আছে। আমার একটা পেন্ডেন্ট আমি এখানে এনেছিলাম। আমি খুবই কৃতজ্ঞ থাকবো যদি ওটা আপনি খুঁজে দেন। ওটা আমার মায়ের শেষ স্মৃতি।" তখনই রাজমাতা তাকে পেন্ডেন্টটা দেখিয়ে বলে, "এটাই তোমার পেন্ডেন্ট?" এবং স্টেলা সেটা দেখে বলে যে, "হ্যাঁ, এটাই তো আমার পেন্ডেন্ট।" রাজমাতা বলে যে, "তুমি শিওর তো? এটা তুমি কোথাও থেকে কুড়িয়ে পাওনি তো?" স্টেলা বলে যে, "না, এটা আমার মা আমাকে দিয়েছিলেন। দাদুর সাথে যখন উনি যুদ্ধে গেছিলেন, যুদ্ধে আলাদা হয়ে গেছিলেন, তখনই দাদু মাকে এটা দিয়েছিল।" এই কথা শুনেই রাজমাতা স্টেলাকে বুকে জড়িয়ে ধরে এবং বলে যে, "তোমাকে আমি কত খুঁজেছি।" এবং তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে। রাজমাতা তাকে তার পেন্ডেন্টের অর্ধেক অংশটা দেখায় এবং স্টেলাও বুঝতে পারে যে রাজমাতাই তার হারিয়ে যাওয়া সেই আত্মীয়। কিম মনে মনে ভাবে যে, "ধুর, ওকে তো মহারাজও ভালোবাসে, এখন দেখি রাজমাতাও ওর আত্মীয়। ওকে তো শাস্তি পাওয়ানোই যাবে না।" সে মহারাজের কাছে গিয়ে বলে যে, "মহারাজ, স্টেলা যেই হোক না কেন, শাস্তি কিন্তু ওর হওয়া দরকার। ও যে ভুলটা করেছে সেটা কিন্তু ও স্বীকার করেছে। আপনি কিন্তু আইন বদলাতে পারেন না।" স্টেলা বলে যে, "হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি দোষ করেছি, কিন্তু আমি কিমের বিরুদ্ধে কিছু অভিযোগ আনতে চাই। কিম গর্ভবতী স্ত্রীদের মেরেছে, ইভেন চেরিকেও কিমই মেরেছে, আর সেই সব প্রমাণ আমার কাছে আছে।" কিম বলে যে, "কি ভুলভাল বলছো, আমি এরকম কিছুই করিনি।" তখনই স্টেলা একটি চিঠি দেখায়, যেটা কিনা চেরির লেখা চিঠি ছিল, যেখানে খুব স্পষ্টভাবেই ডেট, সময় সবকিছু দিয়ে ডিটেলসে লেখা ছিল যে কিম আজ অব্দি কাকে কাকে মেরেছে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে চেরি মারা যাওয়ার সময় স্টেলাকে এটা দিয়ে গেছিল এবং সেটার সাহায্যে স্টেলা প্রমাণ করে যে কিম কত বড় অপরাধী। মহারাজ সব দেখে বলেন যে, "ডাইনি, তোমার তো সবার আগে শাস্তি হওয়া উচিত।" কিম বলে ওঠে যে, "স্টেলা মিথ্যেবাদী, ওটা নকল প্রমাণ, আমি এসব করিনি।" স্টেলা বলে যে চেরি মারা যাওয়ার আগে আমাকে সব বলে গেছিল, ফলে কিমের আর কিছুই বলার থাকে না এবং মহারাজের সৈন্য তাকে জেলে নিয়ে যায়। মহারাজ বলেন যে, "স্টেলা, তুমি যেই হও না কেন বা আমার যতই কাছের হও না কেন, তুমি যেই দোষটা করেছো, যে অপরাধটা করেছো, সেটা কিন্তু শাস্তিযোগ্য। এই শাস্তি তুমি এড়াতে পারবে না।" এবং মহারাজও স্টেলাকে শাস্তি দেন এবং তাকে শাস্তি স্বরূপ তার পদ থেকে নামিয়ে একজন সাধারণ নাগরিকের পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে দোকানে কাজ করে বা বিভিন্নভাবে নিজের জীবিকা অর্জন করবে। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে স্টেলা একজন সাধারণ নাগরিকের মতো দোকান চালাচ্ছিল এবং তাকে সাহায্য করছিল লিডিয়া। তখনই সেখানে একটি গরিব মা এবং তার মেয়ে খাবার খেতে আসে। মাটির কাছে খুব বেশি টাকা ছিল না, তাই জন্য তারা অল্প কিছু নুডলসই অর্ডার করে। কিন্তু স্টেলা তাদের কথা শুনে বুঝতে পারে যে বাচ্চা মেয়েটির আজকে জন্মদিন, তাই স্টেলা তাদের জন্য ফ্রিতেই মাংস এবং অন্যান্য পদ দেয়। সেইটা দেখে মা এবং মেয়ে খুব ইমোশনাল হয়ে পড়ে এবং খুবই খুশি হয়। বাচ্চা মেয়েটি নিজে হাতে তার মাকে খাইয়ে দেয়
এইসব দৃশ্য দেখে স্টেলার তার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, তার নিজের জন্মদিনের কথা। এবার মহারাজ কিয়ান দূর থেকে এই সবই দেখতে পাচ্ছিলেন। তার দাস তাকে বলে যে আপনি তো এখনো ওনাকে ভুলতে পারছেন না, তাহলে লেডি গ্রেকে আপনি প্রাসাদে ফিরিয়ে নিন না। মহারাজ বলেন যে না, সেটা আমি করব না। ও এখন যেখানে আছে সেটাই ওর থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা। আর তাছাড়া ও লেডি গ্রে না, গ্রে পরিবারের কেউও না। ও হচ্ছে স্টেলা মর্গান। কারণ এতদিনে আমরা তো স্টেলার আসল পরিচয়টা জানতে পেরেছি, স্টেলা নিজেও জানতে পেরেছিল। এবং এখানেই আমাদের এই ড্রামাটি শেষ হয়। তোমাদের কি মনে হয়, স্টেলা কিয়ানকে মিথ্যা কথা বলে যে অপরাধটা করেছিল তার জন্য এই শাস্তিটা কি ওর প্রাপ্যই, নাকি স্টেলাকে আরেকবার সুযোগ দেওয়া যেত? কারণ কিয়ান তো সত্যিই স্টেলাকে খুব পছন্দ করত। তোমাদের মতামতটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য কিন্তু অনেক রকম কে ড্রামা এবং চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।